তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো, আমার ক্লাস করেছো এর আগে, কিন্তু অনেকে হয়তো আমাকে চেনো না বা আমার ক্লাস করোনি এর আগে। কিন্তু পৌলমিদি যেভাবে বললেন যে এই ক্লাসটা শুধুমাত্র নেট সেট সিটেট বা জেআরএফ এক্সাম বা পার্টিকুলার এসএলএসটি কোনো এক্সামের জন্যই যে শুধু গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এটা কিন্তু এই পার্টিকুলার ক্লাসটা তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষায়, রেলের পরীক্ষায় বলো, ব্যাংকের পরীক্ষায় বলো, বা যে কোনো অন্যান্য ন্যাশনাল লেভেল এবং স্টেট লেভেল কম্পিটিটিভ এক্সামে সাহায্য করবে। তো অনেক সময় আমরা দেখি যে যারা ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না সেসব ছাত্র বা ছাত্রীরা রিডিং কম্প্রিহেনশনকে ভীষণ ভয় পায়, বাঘের মতো ভয় পায়। যেটা পৌলমিদি বললেন একটু আগে, যে অনেক ছাত্রছাত্রী কমপ্লেন করেছে যে বাবা ম্যাম প্যাসেজটা পড়তে এত সময় লাগছে, এই জন্য আমরা স্কিপ করে গেছি, ওই পার্টটা স্কিপ করে গিয়ে অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে, আমরা রিস্কে যাইনি, ওই পার্টটা স্কিপ করে গেছি। আবার অনেক সময় অনেককে বলছে যে আমরা কোয়েশ্চেনটা দেখে দেখে তবে প্যাসেজটা গিয়ে সেই জায়গাগুলো খুঁজে বার করার চেষ্টা করি। তো রিডিং কম্প্রিহেনশন সম্পর্কে অনেক স্টুডেন্টেরই কিন্তু পরিষ্কার কোনো ধারণা থাকে না, মানে সবাই স্টেজে গিয়ে পারফর্মটা করার চেষ্টা করে, আগে থেকে এটা সম্পর্কে খুব একটা বেশি সিরিয়াস ভাবে প্র্যাকটিস করার কথা কিন্তু ভাবে না। সে কারণেই আজকে আমাদের ক্লাসটা একটু আলাদা হতে চলেছে ফ্রম দি আদার ক্লাসেস, কারণ রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু যে কোনো পরীক্ষাতেই সবসময় থাকে। এবার সেটা লেভেল কিন্তু ডিফার করে। যেমন ধরো একটা উদাহরণ দিই, নেটের ফার্স্ট পেপারে সবসময় কিন্তু এই রিডিং কম্প্রিহেনশনের লেভেলটা একটু হাইয়ার হয়। ঠিক আছে, আমি বলে দেবো প্রত্যেকটা আহ, পরীক্ষা ধরে ধরে, মানে বিশেষ করে নেট সেট এবং মোটামুটি একই লেভেলের হয় নেট আর সেটের, এবং সিটেট এর কিরকম ভাবে হয়, এসএলএসটি পরীক্ষা হলে কিরকম ভাবে হয়, কিভাবে তোমরা আনসার করতে পারবে, সেগুলো সব আজকে আলোচনা করব। আর অ্যাজ পৌলমিদি অলরেডি টোল্ড ইউ যে তোমরা ফ্রিলি আমাকে প্রশ্ন করতে পারো, whenever you have any doubt you can interrupt me, you can ask me questions, এবং I will try my level best to answer all of you and address the topics. Okay, তো প্রথমে একটা খুব সহজ জায়গা থেকে শুরু করি। রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কি? ইট ইজ সিম্পলি নাথিং বাট দ্য প্রসেস অফ রিডিং ইনফরমেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইট সেজ। রিডিং পড়ে বোঝা, মানে ব্যাপারটা কিন্তু ভীষণ সহজ, অ্যাপারেন্টলি মোড়কটা কিন্তু দেখাচ্ছে যে জিনিসটা খুব সহজ, জাস্ট পড়ে বোঝা। এবার অনেক স্টুডেন্ট বড় একটা লুপহোল হচ্ছে এই পড়ার ভয়ে ওই জায়গাটা টোটালি স্কিপ করে যায় এবং ডিরেক্টলি কোয়েশ্চেন এসে সেই কোয়েশ্চেন থেকে অঙ্কের ব্যাক ক্যালকুলেশন করার মতো ওই কোয়েশ্চেন থেকে থেকে গিয়ে গিয়ে জায়গাটা খুঁজে আন্ডারলাইন করার চেষ্টা করে যে কোথায় আছে সেই কোয়েশ্চেন আনসার। মানে এই সাইকোলজিটা সেসব স্টুডেন্টদের মাথায় কাজ করে যে এটা পড়তে খুব সময় লাগবে, এই সময়টা আমাদের হাতে নেই। লজিক্যাল পয়েন্ট, সময় জিনিসটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের হাতে ভীষণই কম। ঠিক আছে, টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়েন ইট কামস টু দ্য কম্পিটিটিভ এক্সাম। তাহলে তোরা বলবি যে ম্যাম হোয়াট শুড উই ডু, মানে হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস? তাহলে হোয়াট আই উইল সাজেস্ট ইজ যে ইমপ্রুভ ইউর রিডিং হ্যাবিটস, ওয়ার্ক অন ইট। মানে এটাতে তোমাদের কনসিয়াসলি এফর্ট দিতে হবে। এটা পরীক্ষার হলে গিয়ে কি করবো, ওটাতে তো কমন পাবো না, যা হবে দেখা যাবে, আনসিন তো আনসিনই হবে, কি করব? আমি তোমাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমি যখন সিটেট এক্সাম দিতে গেছিলাম তখন কিন্তু আমি আমার প্রত্যেকটা প্যাসেজ কমন পেয়েছিলাম। মানে আমার মানে যেই বই আমি অলরেডি পড়ে এসেছি সেই সেখান থেকেই কিন্তু আনসিন প্যাসেজ গুলো এসেছিল, এবং তার ফলে অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু আমি পেয়েছিলাম। আচ্ছা, এবার আমার এই কথাটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি কমন পেলাম না তার মানে কি আমি পারবো না, এরকম ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। কোয়েশ্চেন গুলো এমন ভাবে ফ্রেম করা থাকে যে সেই প্যাসেজটা ইজ অ্যাডিকুয়েট টু ফুলফিল অল দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস রিলেভেন্ট টু দ্য আনসারিং অফ দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, তাহলে যা যা প্রশ্ন করা আছে তার আনসার প্যাসেজেই লুকিয়ে আছে, এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তাহলে হোয়াট উই শুড ডু ফার্স্ট, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট উই আর বিং আস্কড, আমাদেরকে কি কি জিজ্ঞাসা করা হচ্ছে। প্রথমে তাহলে আমরা রিডিং কম্প্রিহেনশনের কিছু টেকনিক শুনে নেব। কি কি টেকনিক আছে, কিভাবে আমরা এই রিডিং কম্প্রিহেনশনটাকে প্রসিড করবো ওটা নিয়ে। ঠিক আছে, ফার্স্ট থিং যেটা তোমাদের মনে রাখতে হবে যে এই রিডিং কম্প্রিহেনশন টেস্টের জন্য
তোমাদের বিভিন্ন ধরনের ভাগ আছে কিন্তু কোয়েশ্চেনের, সেই ভাগগুলো কি কি সেগুলো আমি বলে দেবো। কিন্তু প্রথমে 4টে পয়েন্ট তোমরা মাথায় রাখো এবং লিখেও নিতে পারো দরকার হলে। প্রথম পয়েন্টটা হচ্ছে we need an adequate comprehension of the passage। তুমি কিন্তু ওই জায়গাটা স্কিপ করতে পারবে না, প্যাসেজটা সম্পূর্ণভাবে না বুঝে টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটিস। আগেই বলছি সবার লিঙ্গুইস্টিক ক্যাপাসিটি সমান হয় না, এবং এই জন্যই কম্পিটিটিভ পরীক্ষাগুলো এত ইন্টারেস্টিং, কারণ তুমি একটা জায়গায় ধরো উইক থাকলেও অন্য একটা জায়গা দিয়ে সেটাকে বিট করতে পারো। কিন্তু যখন when it comes to competitive exams আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেখান থেকে যতটুকু পাওয়া যায় সেই মার্কসটাই কিন্তু অনেক দূর পৌঁছে দেবে আমাদেরকে। একটা 0.5ও কিন্তু সেখানে বিশাল একটা মার্কসের গ্যাপ, মেরিট লিস্টে একটা বিশাল গ্যাপ তৈরি করে দেয়। সেটা আমি শিওর তোমরা অলরেডি জানো, আমার আগের লেকচারেও শুনেছো, পৌলমী ম্যাডামও হয়তো তোমাদেরকে এই বিষয়ে এর আগেই বলেছে। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট আমি কি বললাম রিডিং কম্প্রিহেনশন টেকনিক্স এর মধ্যে? অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য প্যাসেজ। নেক্সট হচ্ছে অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য কোয়েশ্চেন। আরেকটা জিনিস ছেলেমেয়েরা কি করে, ওরা যখন কমন পেয়ে যায় প্যাসেজটা ওভার কনফিডেন্ট হয়ে পড়ে, বা খুব সহজ প্যাসেজ পড়ে মনে হয়। এটা কিন্তু ডিসেপটিভ, এটা কিন্তু নেট সেটে বেশি হয়। এটা কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে যে প্যাসেজটা আসলে খুব সোজা, পড়ে মনে হচ্ছে না এটা এটা পড়ে আনসার করে ফেলাই যায়। কিন্তু তোমরা তখনই ভুলটা কোথায় করো, যে কোয়েশ্চেনটাকে খুঁটিয়ে পড়ো না, বা হোয়াট হু এইগুলো কিন্তু ভুল হয়ে যায়। মানে পরে এসে যখন পেপারটা তোমরা দেখছো পরীক্ষার হল থেকে বেরিয়ে, তখন হয়তো দেখছো যে বাবা আমি তো কোয়েশ্চেনটা বুঝতেই পারিনি, হোয়াট এর জায়গায় আমি হু এর আনসার করে এসেছি। এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলাম। এরকম অনেক রকম ভুল কিন্তু আবেগের বশে বা তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তো সেইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। সো উই নিড অ্যান অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য কোয়েশ্চেনস। নেক্সট থার্ড পয়েন্ট যেটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভাবো কি প্যাসেজটা ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, আর কি ইম্পর্টেন্ট থাকতে পারে ম্যাম? এই নেটের জন্য বিশেষ করে, বা সামনে সেট আসছে, পৌলমিদি বললেন যে সেটের জন্য তোমাদের যাতে আজকে ক্লাসটা হেল্পফুল হতে পারে, তোমাদেরকে এই কারণে কিন্তু আমার সতর্ক করে দেওয়া। এবং যারা সিটেট দিয়েছো বা অ্যাপিয়ার করতে যাচ্ছ সামনে, তাদেরকেও কিন্তু আমি একইভাবে বলবো যে প্রত্যেকটা অপশনের অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন দরকার আছে, অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ ইচ অপশন। তোমরা কিন্তু মানে এই জাতীয় কম্পিটিটিভ এক্সাম গুলো, বিশেষ করে যেগুলো ন্যাশনাল লেভেলের হয়, সেগুলোতে কিন্তু সবসময় একটা প্রত্যেকটা অপশন কিন্তু একে অপরের খুব কাছাকাছি, ঠিক আছে? এটা নিয়ে বহু জোক মিম ইত্যাদি চলে, যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে 4টে অপশন গুলো কতটা সিমিলার। তো কাজেই বুঝতে পারছো যে অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ ইচ কোয়েশ্চেন না থাকলে কিন্তু তোমরা কোনোভাবেই আনসার করে আসতে পারবে না। একটা আনসার করে দিয়ে এসে পরে ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবে, এ বাবা এটা তো কাছাকাছি ছিল কিন্তু এটা একদম ঠিক, কিন্তু আমি কাছাকাছি মিনিংটা দিয়ে এসে যেটা লাগছে সেটা কিন্তু সেই আনসারটা আমি মার্ক করে আসতে পারি। এবার একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে যাই। সেটের ক্ষেত্রে সেটা এবার হবে না, কিন্তু নেট এবং সিটেটে যারা বসবে তারা এই জিনিসটা ফেস করবে। অনেক স্টুডেন্ট কিন্তু কম্পিউটারে বসে পড়তে ভয় পায়, তাদের পেন অ্যান্ড পেপার রিডিং এ কনফিডেন্স, স্ক্রিনে অন স্ক্রিন পড়তে পারে না, ঠিক আছে? তাহলে এই ফোবিয়াটা কি করে কাটানো যাবে? হাতে তোমাদের সকলেরই স্মার্টফোন আছে, এবং এই ফোবিয়াটা, এই ভয়টা কাজ করা খুব স্বাভাবিক। একটা নতুন মিডিয়ামে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, মানে নার্ভাস লাগাটা ইজ ন্যাচারাল, ঠিক আছে? সবারই নার্ভাস লাগে, যারা টপ করে তাদেরও ভয় করে, ঠিক আছে? এমন নয় যে তারা খুব সাহসী এবং তারা খুব কনফিডেন্ট, ভয় সবার আছে, কিন্তু অ্যাজ উই নো ডর কে আগে জিত হ্যায়। সো অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে এই চিন্তা করে এগোতে হবে যে উই আর হিয়ার টু উইন, আমাদের পরীক্ষাটা ক্র্যাক করে আসতে হবে, এই মানসিকতাটা প্রথমে রাখতে হবে। তো তার জন্য কিন্তু আমাদেরকে এই পয়েন্ট গুলো, মানে যেগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, একটাও মিস করলে চলবে, ঠিক আছে? কম্পিউটারে পড়ার হ্যাবিটটা বা ফোনে পড়ার হ্যাবিটটা কিন্তু তোমরা সবাই আস্তে আস্তে তৈরি করে ফেলো, কারণ কোনো না কোনো সময় তোমাদের কিন্তু এরকম পরীক্ষাতে বসতে হতে পারে। বিশেষ করে এখন যেরকম প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে রয়েছে, তো অনলাইন মোডে আস্তে আস্তে শিফট করে যাওয়ার চান্স কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। ওকে, তো এইবারে আমি তোমাদেরকে আরেকটা অ্যাডভাইস দেবো, যখন কম্প্রিহেনশন প্যাসেজটা পড়ছো তখন কিন্তু একটা পেন্সিল বা পেন হাতে রেখে সেটাকে আন্ডারলাইন করো, যখন পেন অ্যান্ড পেপারে দিচ্ছ,
ঠিক আছে, সেটা কিন্তু কম্পিউটারে সম্ভব না। তখন কি করবে, তোমাদের একটা হাতে শিট দেওয়া হয়, সেই শিটে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তোমরা জট ডাউন করতে পারো। কিন্তু যদি মনে করো তাতে সময় বেশি লাগবে, তোমরা এটাও ভেবে দেখো যে সময় যেমন বেশি লাগছে, তার সাথে সাথে কিন্তু তোমরা এর পয়েন্ট গুলো কিন্তু সলিডিফাই করে লিখে ফেলতে পারলে ইজিলি। স্কিমিং এন্ড স্ক্যানিং আমি এর আগেও ক্লাসে বলেছি, আবার বলে দিচ্ছি। স্কিমিং হচ্ছে একটা ওভারঅল রিডিং করে যাওয়া থ্রু আউট উইদাউট সিকিং ফর পার্টিকুলার ইনফরমেশন, আর স্ক্যানিং হচ্ছে কোনো একটা বিশেষ ইনফরমেশন, যেটা আমরা রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে করি, সেটা হচ্ছে কোনো পার্টিকুলার ইনফরমেশনকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি ফ্রম আ বিগ প্যাসেজ বা অ্যাডিকুয়েটলি কনসিডারেবল প্যাসেজ। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর কারণে আরেকটা জিনিসও তোমরা শর্টকাট করে নিতে পারো, যে একবার কোয়েশ্চেন গুলোতে চোখ বুলিয়ে নিলে প্রথমে, তারপরে ইউ গো ব্যাক টু রিডিং দ্য প্যাসেজ। তাহলে কি হবে, যেহেতু কোয়েশ্চেন গুলোতে চোখ বুলিয়ে নিয়েছো, তোমরা অলরেডি জানো কিন্তু যে কোন পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ, কোন পয়েন্ট গুলো তোমাদের আনসার করতে হতে পারে, সঙ্গে সঙ্গে সেগুলোকে আন্ডারলাইন করো, দাগাও। এটা বিশেষ করে আমি রবিবারের সেটের জন্য বলছি, এবং ভবিষ্যতে যেসব এসএলএসটি হোক বা ইত্যাদি যে টেট, যে কোনো পেন অ্যান্ড পেপার এক্সাম হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো প্যাসেজের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপস অফ কোয়েশ্চেন হয়, এটা তোমরা কিন্তু লিখে নিতে পারো এই পয়েন্টটা, কি কি ধরনের প্রশ্ন আসে। প্রথমত একটা আসে মেইন আইডিয়া কোয়েশ্চেন্স। কি মানে সেন্ট্রাল আইডিয়াটা কি? দিস কোয়েশ্চেন টেস্টস ইউর কম্প্রিহেনশন of the theme of the entire article. The phrasing of the main idea question may include ideas or words like the central idea, the main idea, purpose, possible title. অনেক সময় টাইটেল দিতে বলা হয়, অনেকে ঘাবড়ে যায়, মানে সব আনসার করে তীরে এসে তড়ি ডোবার মতো না না টাইটেল দিতে পারবো না প্যাসেজের। এটা কিন্তু একদম নেগেটিভ ভাবে ভাবা উচিত না। শুধু খেয়াল রাখতে হবে টাইটেলটা যেন খুব শর্ট, মানে 2 ওয়ার্ডস যেন না হয়, মোর দ্যান 2 ওয়ার্ডস হয়, আর এটা যেন 10 ওয়ার্ডস বা 8 ওয়ার্ডস এক্সিড না করে। ঠিক আছে, 8 ওয়ার্ডস যেন কিছুতেই এক্সিড না করে টাইটেল। ঠিক আছে, বেটার হচ্ছে, বেস্ট হচ্ছে 5 to 6 ওয়ার্ডস এর মধ্যে রাখতে হবে। ওকে, 4 ওয়ার্ডের মধ্যে রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় কিন্তু কম্প্রিহেনশন প্যাসেজের লেভেলের উপর ডিপেন্ড করে যে তোমার কতটা কমপ্লেক্স একটা টাইটেল দিতে হচ্ছে। ওকে, এটা হচ্ছে মেন আইডিয়া কোয়েশ্চেন। আচ্ছা, আর আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে বলা হতে পারে, এই যে এমসিকিউ বেসিসে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, যে কোন টাইটেলটা সব থেকে বেশি লাগসই, কোন অপশনটা তুমি সব থেকে সুটেবল মনে করছো অ্যাজ দ্য টাইটেল। এই কোয়েশ্চেনটা সামনে পড়ে নার্ভাস হয়নি এরকম কোন স্টুডেন্ট আছে বলে তো আমার মনে হয় না। এরকম এই কোয়েশ্চেনটা সামনে পড়লে সবাই কিন্তু এক ধাপ পিছিয়ে যায়। এটা একটা কিন্তু মানে দুধে ইংলিশ জানা প্রফেসরও মানে একবার অন্তত ভাববে। ঠিক আছে, এটা কিন্তু চোখ বুঝে দিয়ে দেওয়ার মতো আনসার না। তো তার জন্য তোমাদের কি সাহায্য করবে, তোমাদের এই যে রিডিংটা করে এসছো অলরেডি, প্যাসেজটা পড়ে এসছো, তখন কিন্তু সেই নলেজটা তোমাদের সাহায্য করবে। মাথা এক্সট্রিমলি ঠান্ডা রাখতে হবে, কারণ এই সব জায়গাগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো কিন্তু মুখস্থ করে লেখা বা অলরেডি জানা ইনফরমেশন জাস্ট লিখে দেওয়া, আইডেন্টিফাই করা, চিনতে পেরে জাস্ট ওটাকে মার্ক করে দেওয়া, সেই জায়গা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু বোঝার ব্যাপার, লজিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো কিন্তু ভীষণভাবে কাজ করতে হবে। নার্ভাস হওয়ার কোনো জায়গা কিন্তু এই রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ আনসার করার সময় নয়। তোমরা যদি মনে করো যে আমাদের রিডিং কম্প্রিহেনশনটা আনসার করতে বেশি সময় লাগছে, তাহলে কিন্তু যেই দিকটায় তোমরা বেশি কনফিডেন্ট, সেই পোর্শন গুলো আগে আগে কমপ্লিট করে একটা কনসিডার, মানে তোমরা মক টেস্ট নিশ্চয়ই বাড়িতে দিচ্ছ বা কোয়েশ্চেন পেপার দেখেছো, নিজেরাও সেটা ঘড়ি মিলিয়ে দেখে দেখে প্র্যাকটিস করছো। তো সেই জন্য বলবো তোমরা কিন্তু সেই জিনিসটাকে মানে একটা টাইম বেঁধে রাখো, যে আমরা রিডিং, মানে এই আইডিয়াটা মাথায় ফিক্স থাকুক। এমন নয় যে ওটা তোমাদের পাই টু পাই মিলবে বা ওখানে গিয়ে তোমরা সেই সুযোগটা পাবে, সময়টা পাবে, সব পরিস্থিতি এক হয় না আমি জানি। কিন্তু তোমাদের মাথায় যেন একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে পরীক্ষার প্রত্যেকটা সেকশন, এটা শুধু রিডিং কম্প্রিহেনশন বলে আমি বলছি না, প্রত্যেকটা সেকশনে তুমি অ্যাভারেজে ঠিক কতটা সময় খরচ করতে পারো, উইথ অ্যাট লিস্ট 5 মিনিটস টু স্পেয়ার। এটা অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট সেটা 10 কি তার থেকেও বেশি হতে পারে। ঠিক আছে,
তারপরে এখনো পর্যন্ত তো তোমরা কেউ কোনো কোয়েশ্চেন আমাকে করলে না। যদি কেউ করতে চাও কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারো। মানে এখনো পর্যন্ত আমি যা যা বলেছি তার উপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে সেটা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আমি ততক্ষণে দ্বিতীয় টাইপ অফ কোয়েশ্চেনে চলে যাচ্ছি। প্রথমটা কি বললাম, মেন আইডিয়া কোয়েশ্চেন। সেকেন্ডটা হচ্ছে স্পেসিফাইড আইডিয়া কোয়েশ্চেন। দিস আর ডিরেক্ট কোয়েশ্চেন, এগুলো নিয়ে কিন্তু কোনো চাপ নেই, এইটার আনসার তুমি প্যাসেজে পেয়েই যাবে। The answer to this question may be explicitly stated in the passage. The answer to some of this question may be so obvious, some of you may think that this is a trick. তোমরা ভাবতে পারো, বাবা এত ইজি কোয়েশ্চেন গুলো, এটা ট্রিক কোয়েশ্চেন, আরো 2-3 বার এটা নিয়ে ভাব, 2-3 বার দেখো, বুঝতে পেরেছো? 2-3 বার দেখো প্যাসেজটাকে, এবং তারপরে যদি দেখো অবভিয়াস, ভয় পাওয়ার নার্ভাস হওয়ার কিছু নেই। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। খুব সহজ প্রশ্ন আসলে কিন্তু আমি আবার নার্ভাস হয়ে যাই, যে না না এটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ট্রিক আছে, এরকম করে ভুলও করে এসেছি আমি। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি এটা থেকে সাবধান। কারণ মনে রাখবে, যারা কোয়েশ্চেন পেপার করে তাদের লজিকটা কিন্তু ভাবতে হবে। আমরা যেহেতু প্রফেসর, আমরা কোয়েশ্চেন করি, এই লজিক গুলো কিন্তু আমরা জানি। তোমরা কতটা জানো, বা অনেকেই হয়তো জানো, কারণ অনেকেই হবু টিচার্স, অনেকে পড়ানোর অভিজ্ঞতা আছে। তো তবু আরেকবার বলে দিই বাকিরা যারা জানো না তাদের জন্য, যে কোয়েশ্চেন কিন্তু একটা অ্যাভারেজ লেভেলে করা হয়। হ্যাঁ, সেই অ্যাভারেজটা হয়তো নেক্সট সেটের ক্ষেত্রে খুবই হাই, হ্যাঁ সিটেট এর ক্ষেত্রেও বেশ হাই। কারণ যেহেতু এই কম্পিটিটিভ এক্সাম গুলো খুব প্রেস্টিজিয়াস এবং ভীষণ ডিফিকাল্ট, বিশেষ করে নেট এবং সেটও। কিন্তু এই এই জিনিসটার মধ্যেও কিন্তু একটা অ্যাভারেজ কোয়েশ্চেন সেটাকে মেনটেন করতে হয়, যাতে সব ধরনের পরীক্ষার্থী যাতে কিছু না কিছু অ্যাটেম্প্ট করে আসতে পারে। তো খুব ইজি কোয়েশ্চেন পেলে কিন্তু খুব অবাক হওয়ার কিছু নেই। তাহলে সব ধরনের পরীক্ষার্থীর নিডকে অ্যাড্রেস করার জন্য ওরকম একটা দুটো কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে এই নয় যে সব ধরনের পরীক্ষার্থী পাশ করে যাবে, কারণ তার মোর ডিফিকাল্ট, আরো চিন্তাশীল, মানে যেখানে আরো চিন্তা ভাবনার প্রয়োজন আছে সেই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু মানে আরো রয়েছে। কিন্তু অবভিয়াস কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, স্পেসিফাইড আইডিয়া কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, এটা তোমরা যে কোনো পরীক্ষাতেই আশা করতে পারো। নেক্সট চলে আসে ইমপ্লাইড আইডিয়া কোয়েশ্চেন, ইনফারেন্স কোয়েশ্চেন। এইটাকে বলা হয় ঘোরানো বা ইনডাইরেক্ট কোয়েশ্চেন। যেই ধরনের কোয়েশ্চেন স্টুডেন্টরা সব থেকে বেশি অপছন্দ করে, ম্যাম প্রশ্ন খুব ঘোরানো এসছে, এই কথাটা আমরা কিন্তু বারবার স্টুডেন্টদের কাছে শুনি। কিন্তু স্টুডেন্টরা এত পরীক্ষা দিয়েও এই জিনিসটা বোঝে না যে ঘোরানো প্রশ্ন তো আসবেই, সব প্রশ্ন সহজ ডিরেক্ট হবে না। ঘোরানো প্রশ্নের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে এবং তার সঙ্গে সেটাকে সঠিকভাবে উত্তরও করে আসতে হবে, যাতে কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করা যায়, রাইট? তো এইগুলো কি কি জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, যে ইমপ্লাইড আইডিয়া বা ইনফারেন্স, যেটা পড়ে ডিরেক্টলি স্টেট করা নেই প্যাসেজে, ঠিক আছে, ডিরেক্টলি বলা নেই, কিন্তু সেটার দিকে হিন্ট করা আছে, কোনো হিন্ট দেওয়া রয়েছে যে এই ধরনের ধরো একটা প্যাসেজে এনভায়রনমেন্টাল পলিউশনের কথা বলা রয়েছে, সেখানে প্রাণী মাছ মারা যাচ্ছে বা পাখি মারা যাচ্ছে, সেই সব ধরনের বিষয় নিয়ে লেখা রয়েছে, বা পলিউশনে কি কি ক্ষতি হচ্ছে ইত্যাদি। কিন্তু পলিউশনটা করছে কারা? হিউম্যান বিংসরা। এবার হিউম্যান বিংসরা এটার কজ, এবং হিউম্যান বিংসরা এটা মিটিগেট করতে পারে, সেটা ডিরেক্টলি বলা নেই প্যাসেজে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। তো সেটা ডিরেক্টলি যখন বলা নেই, ইমপ্লাইড কোয়েশ্চেন কিন্তু এরকমও আসতে পারে যে এটাতে ম্যানকাইন্ডের রোল কি, বা এটাতে ম্যানকাইন্ড কিভাবে মিটিগেট করতে সাহায্য করতে পারে বলে তোমার 4টে অপশন দেওয়া থাকবে। তো এই ধরনের কোয়েশ্চেনের জন্যও কিন্তু তৈরি থাকবে। একটু আগে এবার বলতে পারো যে ম্যাম আপনি তো সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছেন, একটু আগে আপনি বললেন যে তোমাদের যা যা কোয়েশ্চেন আসবে সেগুলো তোমাদের প্রত্যেকটাই প্যাসেজের মধ্যে দেওয়া রয়েছে, তাহলে এটা তো প্যাসেজের মধ্যে দেওয়া নেই, কিন্তু এই জন্য এটার নাম হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেন। তুমি প্যাসেজটা পড়ে কি ইনফার করলে, তুমি কি মানে নিজের কনক্লুশনটা তোমার কি, নিজের উপলব্ধিটা কি, সেই বোধ পরীক্ষণ হবে এই এই টাইপের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার কোয়েশ্চেন। অনেক ডেটা বেসড কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেন গুলোতে কিন্তু এই লজিক্যাল স্ট্রাকচার কোয়েশ্চেন গুলো তোমরা আশা করতে পারো। তাতে অথরের লজিক, যে লিখেছে প্যাসেজটা তার লজিক, তার রিজনিং, তার টেকনিক, এগুলো নিয়ে কিন্তু বিশেষ করে নেটে
এই ধরনের অ্যাসার্শন এন্ড রিজন টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা প্রচুর পাও, এবং সেটাও কিন্তু এই অ্যাসার্শন এন্ড রিজন কোয়েশ্চেন পায় স্টুডেন্টরা, এবং আমার কাছে এসে অভিযোগ করে যে ম্যাম খালি অ্যাসার্শন এন্ড রিজন দিয়েছে, কিছুতেই বুঝতে পারি না যে কোন রিজনটা কারেক্ট। ঠিক আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন, এবং আমি আজকের ক্লাসে সীমিত সময় বলতে পারবো না, মানে সময় খুবই কম, কিন্তু তোমাদেরকে বলছি এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু নেট এবং সেট পরীক্ষার্থীরা নিজেদেরকে খুব ভালো করে তৈরি করো। সিটেট এবং এসএলএসটি এখনো পর্যন্ত অ্যাসার্শন এন্ড রিজনিং কোয়েশ্চেন দেখা যায়নি, কিন্তু অদূর ভবিষ্যতে আসতেও পারে। তো যখন এই ধরনের মানে সিলেবাস সিটেট এর অলরেডি আমরা জানি, সিটেট এর বোধহয় এই ধরনের জিনিস দেখা যায় না এখনো পর্যন্ত। না অ্যাসার্শন রিজনিং জাতীয় প্রশ্ন এরা প্রচন্ড ভয় পায় ধরো, ঠিক আছে, আমি এদের সাথে কথা বলেছি, ওরা প্রচন্ড ভয় পায়। কিন্তু এরকম প্রশ্নের উত্তর করতে গেলে কিভাবে মানে চিন্তা ভাবনা করবে, এটা যদি তুমি ওদের একটু বলে দাও ওদের খুবই ভালো হয়। আমি এটা নিজে, ওরা হয়তো তোমাকে কিছু বলছে না, কিন্তু আমি জানি যে ওদের মনে এই প্রশ্নটা রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি অ্যাসার্শন এন্ড রিজন নিয়ে একটু 5টা মিনিট বলে নিচ্ছি। তাহলে দেখো, এই অ্যাসার্শন এন্ড রিজনিং কোয়েশ্চেনটা হচ্ছে ওই ক্যাটাগরির কোয়েশ্চেন যেটা কিন্তু স্টুডেন্টদের বেসিক্যালি নার্ভাস করে দেয়। নার্ভাস করে দেওয়ার পারপাসই ওটা দিয়েই রেখেছি শুধু তোমাকে ভয় পাওয়ানোর জন্য। তো এবার কিন্তু ভয়টা পেলে তো চলবে না, তোমাকে তো পরীক্ষাটা ক্র্যাক করে আসতেই হবে। তো কাজেই তুমি যখন পরীক্ষাটা ক্র্যাক করতে গেছো, প্রথম কথা তোমরা অ্যাসার্শন এন্ড রিজনিং এর অপশন গুলো মাথা ঠান্ডা করে আগে পড়বে, এবং কোন কোনটা হবে না, হতে পারে না, সেই চিন্তাটা আগে করবে অ্যাসার্শন এন্ড রিজনিং এর ক্ষেত্রে। প্রথমে যেটা হতে পারে না সেটাকে বুঝে নেবে, এবং তারপর যেটা হতে পারে সেখানে আসবে। আচ্ছা, এবার অ্যাসার্শন জিনিসটার মানে কি, এটা এই আনসারটা কি আমাকে কেউ দিতে পারবে? রিজন মানে তো কারণ, এটা আমরা জানি। অ্যাসার্শন মানে কি? স্টেটমেন্ট, কার্য বা স্টেটমেন্ট। হ্যাঁ, শুধু স্টেটমেন্ট নয়, ফোর্সফুল স্টেটমেন্ট, অ্যাসার্ট করা নিজেকে, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাথ আর কম্প্রিহেনশন কি, এটা কিভাবে ম্যাম টাইম নিয়ে শেষ করব। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা না ভালো করে দেখতে পেলাম না, পৌলুমিদি একটু পড়ে দিতে পারবে আমাকে? যে হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। রিয়া লিখেছে যে বলছি সেট এক্সাম 1 আওয়ারের এক্সাম, তো ম্যাথ আর কম্প্রিহেনশন এটা কিভাবে ম্যাম টাইমের মধ্যে ও শেষ করবে। হ্যাঁ মানে খুবই প্রবলেম 1 ঘন্টার মধ্যে, যে কিভাবে কম সময়ের মধ্যে একটু আনসার করবে সেটারও টিপস চাইছে। ঠিক আছে, তুমি আগে অ্যাসার্শন রিজনিংটা বলে নিয়ে তারপরে এর উত্তরটা দিও। ঠিক আছে, তাহলে অ্যাসার্শন জিনিসটা কি? ফোর্সফুল একটা স্টেটমেন্ট। এবার অনেক সময় এটা আমরা দেখতে পাই যে যখন কোনো ফোর্সফুল স্টেটমেন্ট করা হয় অনেক সময় কিন্তু সেটা ভুল হয়। এবার অপশন গুলো দেওয়া থাকে কি, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এ মানে অ্যাসার্শন, আর আর মানে হচ্ছে রিজন। ঠিক আছে, তো তোমরা প্রথমেই যেটা দেখবে, চোখ কান বুঝে যেটা দেখবে, যে অ্যাসার্শনটার মানে তোমরা ক্লিয়ার কিনা, অ্যাসার্শন যে স্টেটমেন্টটা বলা রয়েছে, সেই বাক্যটা যেটা দেওয়া রয়েছে সেটা সেটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার কি। ঠিক আছে, তারপরে চলে যাবে রিজনে, যে রিজনটা কি পরিষ্কার, এর পেছনে এই রিজনটা কি কাজ করতে পারে, সেই জিনিসটা নিজেকে আগে জিজ্ঞাসা করবে। কনফিউজ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এটা এ ট্রু বি ফলস ওই দিকে তাকালে কিন্তু ভয় লেগে যাবে। আগে ক্লিয়ার করে নাও, নিজের মাইন্ডে ক্লিয়ার করে নাও, অপশন গুলোর দিকে তাকাবে না, দরকার হলে একটা হাত দিয়ে অপশন ঢেকে পড়বে। শুধু আগে অ্যাসার্শনটার ব্যাপারে ক্লিয়ার হবে, সময় নেবে, 2 মিনিট টাইম খরচ করবে, ওই কোয়েশ্চেনটার পেছনে 2 মিনিট টাইম খরচ করবে, অ্যাসার্শনটা ভালো করে বুঝে নেবে কি বলছে বক্তব্যটা। যাদের মাতৃভাষা বাংলা তারা কোয়েশ্চেনটাকে বাংলায় ট্রান্সলেট করেও ভাবতে পারো যে কি বলেছে এখানে, সেটা বুঝতে হবে, এবং তার পেছনে কারণটা কি হতে পারে। অবশ্যই প্যাসেজটা কিন্তু তোমাকে এখানে বিশাল বড় একটা সাপোর্ট। তুমি প্যাসেজটা পড়ে বুঝেছো যখন, অটোমেটিক্যালি কিন্তু এই কোয়েশ্চেন কিন্তু তোমার প্যাসেজ কিন্তু তোমার ব্যাকআপ করছে। তুমি রিজনটা বুঝতে পেরে যাবে, অটোমেটিক্যালি তোমার ব্যাকগ্রাউন্ড রিডিং তো করা হয়ে গেছে প্যাসেজটা পড়ে। তো তোমাকে কিন্তু ব্যাকআপ করার জন্য প্যাসেজের বাকি রিজনিং গুলো রয়েছে, তো তুমি কিন্তু তখন অনুধাবন করতে পারবে বা ফলো করতে পারবে যে এই রিজনটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। ঠিক আছে, পাশে সঙ্গে সঙ্গে লিখে রাখবে টি আর এফ, ট্রু আর ফলস। ঠিক আছে, যদি অ্যাসার্শনের পাশে তোমার ট্রু মনে হয় যে হ্যাঁ এই কথাটা যেটা বলেছে একদম সত্যি, পাশে টি লিখে দেবে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, বা কম্পিউটারাইজড এক্সাম হলে এ ড্যাশ টি লিখে দিলে, বা এফ লিখে দিলে যদি ফলস মনে হয়, আর আর দিয়ে সেখানে ট্রু বা ফলস দুটোই লিখে দিলে, ব্যাস
এইবার তুমি অপশনের দিকে তাকাবে, তার আগে অপশনের দিকে তাকাবে না, মাথা ঘুরে যাবে, কনফিউজ লাগবে। তখন অপশন গুলোর মধ্যে দেওয়া রয়েছে চারটে, both A and R are true, both A is true but R is false, R is true but A is false, none of them are true। এই চারটে অপশন দেওয়া থাকবে। তো তখন কিন্তু তুমি অলরেডি এটা কিন্তু সলভ করে ফেলেছো। তখন তুমি চারটে অপশন দেখে তুমি ট্রু না ফলস কোনটা কি রয়েছে সেই অনুযায়ী তুমি কারেক্ট অপশনটা বেছে নেবে। বুঝতে পারলে? এইভাবে এটা করার চেষ্টা করো। কিন্তু মনে রাখবে, এই ধরনের অ্যাসার্শন এন্ড রিজনিংটা কিন্তু বাড়িতে প্রথমে প্র্যাকটিস করতে হবে। প্রচন্ড প্র্যাকটিসের দরকার এই ধরনের কোয়েশ্চেন গুলো করার জন্য, যার জন্য তোমাদের সহায়ক হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কি ধরনের অ্যাসার্শন এন্ড রিজনিং এসছে সেগুলো কিন্তু পড়া খুব দরকার। ওকে? আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলছো সেটা কিন্তু একই রকম উত্তর আমি দেব। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। আর মাথায় তুই এটা ছক রাখবি। বুঝতে পারলি? মাথার ছকটা কি বলবে? মাথার ছকটা বলবে এই টাইমের বাইরে আমি বেরোতে পারবো না। যদি তোর ম্যাথ এবং কম্প্রিহেনশন, প্যাসেজ, রিজনিং এটা কিন্তু তোমার আনসিন, এই পোর্শনটা কঠিন মনে হয়, এটা তুমি শেষের জন্য রেখে দাও। প্রথমে কিন্তু যেখানে তুমি কনফিডেন্ট, যেগুলোতে জানো তুমি ভালো করবে, সেটা কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে হবে। তাড়াতাড়ি মানে কিন্তু তাড়াহুড়ো নয়। তুমি কিন্তু বেশ স্পিডটা মেনটেন করে প্রথম দিকে তুমি টেনে দেবে ওগুলো। এবার তুমি ম্যাথের পোর্শনে যাবে, বা যেটা তোমার ইজি লাগছে সেই অর্ডারে। আমার যেমন ম্যাথটা বেশি ডিফিকাল্ট লাগে, ইয়েটা কম্প্রিহেনশনটা বেশি ইজি লাগে। ম্যাথস টিচার যারা রয়েছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন তাদের হয়তো উল্টোটা। তো কাজে যেটা তোমার ইজি লাগবে সেটা আগে অ্যাটেম্প্ট করো। যেটা তোমার খুব কঠিন মনে হচ্ছে সেটা তোমার দুর্বল জায়গা। দুর্বল জায়গা কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে। যারা নেট টপ করে, ঠিক আছে, তারাও কিন্তু 100% পেয়ে আসে না, তাদেরও কিন্তু দুর্বল জায়গা রয়েছে। মনে রাখবে, আমরা সবাই যে নেট কোয়ালিফাই করে এখন প্রফেসর হয়ে গেছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি, তো আমাদের কি কোনো দুর্বল জায়গা নেই? আমরা টিচাররা কি সব জায়গায় সবল? না, এই ধারণাটাই প্রথমে ভুল। আমাকে পারফেক্ট হতে হবে এরকম কেউ বলেনি। কিন্তু কম্পিটিটিভ এই জন্যই যে তুমি অন্যদের থেকে ভালো। এটা একটা রিলেটিভ ব্যাপার, থিওরি অফ রিলেটিভিটি, জানিস তো তোরা? যে আমরা অন্যদের থেকে ভালো প্রুফ করলেই চলবে, বেস্ট না হলেও চলবে। কাজে ভুল তোমাদের দুর্বল জায়গায় থাকবে, সেটাকে মেনে নিতে হবে। আমি ম্যাথ পারি না, তা আমি ওটার পেছনে টাইম খরচ করে 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 পরে যেগুলো অ্যাকচুয়ালি পারি সেগুলোকে ছেড়ে আসতে বাধ্য হলাম, বা আন্দাজে ঢিল মারলাম, চিন্তা করে লিখতে পারলাম না, সেটা কিন্তু বড় বোকামি হবে। দুর্বল জায়গাটা তোমরা একটু বেশি টাইম নিয়ে শেষের জন্য রেখে দাও। বেশি টাইমটা রেখে দাও শেষের জন্য। আগে আগে যেগুলো কনফিডেন্ট সেগুলোকে তাড়াতাড়ি শেষ করে ফেলো। তাড়াহুড়ো করে নয়, কিন্তু তাড়াতাড়ি। ঠিক আছে? আর এর মূল মন্ত্র হচ্ছে বাড়িতে কিন্তু মডেল আনসার সলভ করা, মানে মডেল কোয়েশ্চেন সলভ করা বসে বসে এবং ঘড়ি ধরে। এখন তোমাদের হাতে মোবাইল চলে এসেছে, আমাদের সময় ঘড়ি দেখে এইসব করে ইয়ে করতে হতো। স্মার্টফোন টাটফোন তখন নতুন, 1 GB ডেটার বিশাল দাম। বুঝতে পারলি তো? তো আমরা কিন্তু এত ইজি অ্যাক্সেস কিন্তু চট করে পাইনি এগুলোতে। তোরা জাস্ট একটা স্টপওয়াচ খুলে বসে যাবি পরীক্ষা দিতে, খাতা পেন নিয়ে বাড়িতে বসে যাবি। সবসময় তোমার ইয়ে নাও থাকতে পারে, কম্পিউটার নাও থাকতে পারে, থ্যাঙ্কস, রাইট? তো এটা নাও থাকতে পারে, কিন্তু তুমি মোবাইলে বসো এবং তার সঙ্গে সঙ্গে কলমে করতে থাকো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? হ্যাঁ, বুঝতে পারলাম। আর বলছি যে কম্প্রিহেনশনের যে 3টে পয়েন্ট বললেন, ওই পয়েন্টগুলো যে আরেকবার বলে কি কি ধরনের কম্প্রিহেনশন হয় সেটার কথা বলছিলিস তো? কি কি ধরনের ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরে ওটাই জিজ্ঞাসা করছে অনন্যা। হ্যাঁ ও কি কি ধরনের কম্প্রিহেনশন হয় ওটাই জিজ্ঞাসা করছে। না, কি কি ধরনের কম্প্রিহেনশন টেকনিক হয়, হ্যাঁ বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য প্যাসেজ, লিখে নিতে পারো, অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য প্যাসেজ। নেক্সট হচ্ছে অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ দ্য কোয়েশ্চেন। লাস্ট হচ্ছে অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন অফ ইচ অপশন। প্রথমটা হচ্ছে প্যাসেজটাকে বুঝতে হবে। অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, যথেষ্ট ভাবে বুঝতে হবে। এই যে এক্ষুনি আবার আরেকটা কথা বললাম, সেটার সাথে রিলেশন মেনটেন করে বলি। তার মানে এই নয় যে তুই 5 মিনিটে পড়ে ওই প্যাসেজের ব্যাপারে বিদ্যা দিগ্গজ পিএইচডি হয়ে গেলি। দরকার নেই, অ্যাডিকুয়েট যতটা চাইছে ততটুকু, শুধু ততটুকু। এই ব্যালেন্সটা মেনটেন করাটা কিন্তু স্টুডেন্ট আরেকটা বিশাল চ্যালেঞ্জ।
যে তুই একটা কোয়েশ্চেনে কতটা গভীরে ঢুকবি। এটা যারা বড় বড় স্কলার তারাও কিন্তু চাপে পড়ে যায় এরকম একটা সিচুয়েশনে থেকে। কারণ ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তো ইংলিশ নিয়ে পড়েছি, ধর বিভিন্ন লিটারারি থিওরিস্ট রয়েছে, মানে একটা মিশেল ফুকো বা যে কোনো ধরনের থিঙ্কার, ঠিক আছে, দেরিদা, এরকম ধরনের কারুর একটা কোয়েশ্চেন এসছে। এবার আমি তার ব্যাপারে এতটাই ডিপলি পড়াশোনা করেছি যে আমি কিন্তু অবভিয়াস কোয়েশ্চেন গুলো আনসার করতে পারছি না, কারণ প্রত্যেকটা পয়েন্ট আমার মনে হচ্ছে না এটাও তো ঠিক না, উনি তো এরকম ভাবে লিখেছেন। এই কনফিউশন গুলো কিন্তু এড়াতে হবে তোমাদের। এটা আমি ইংলিশের এক্সাম্পল দিলাম, এটা তোমাদের বিষয় যেগুলো তোমাদের রয়েছে সেই বিষয়গুলোতেও কিন্তু হতে পারে। কেউ কেউ এই প্যাসেজের ক্ষেত্রে অতিরিক্ত ভেবে ফেলতে পারো, যতটা বলা রয়েছে তার বেশি অতিরিক্ত ভাবার দরকার নেই। ইনফারেন্স টাইপ কোয়েশ্চেন গুলো, সেই ইনফারেন্স গুলোও কিন্তু প্রিটি অবভিয়াস হবে। এমন নয় যে তোকে ছিল রুমাল হয়ে গেল বিড়াল, এরকম কিছু হবে না। রুমালকে বিড়াল করার মতো কোয়েশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে। যাই কোয়েশ্চেন আসুক সেটা কিন্তু মোটামুটি যাতে বাচ্চারা সবাই যারা পরীক্ষা দিচ্ছে বা যারা হবু শিক্ষকেরা আছে মানে সবার ক্ষেত্রে যেন মানে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে, ওরা কিন্তু এটা বুঝেই কোয়েশ্চেন করে। ভয়টা কিন্তু আমাদের মনে, এই মনের ভয়টাই কিন্তু আমাদের অনেক সময় মানে প্রশ্নের সময় নার্ভাস করে দেয়, এবং পরে গিয়ে কিন্তু আমি অনেক সময় আমরা রিয়েলাইজ করি, আমি নিজেও এরকম হয়েছে, পরে গিয়ে রিয়েলাইজ করছি ইস এইটা কেন ভাবলাম না, এটা তো পেরে আসতাম। এই ইসের জায়গাটা যেন না থাকে। এই এই মানে ল্যামেন্টেশনের কিন্তু কোনো জায়গা নেই। মানে বিশেষ করে একটা মানে আমরা সকলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই কোভিড-19 জন্য, যে চাকরির বাজার বলো বা যে কোনো শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জড হচ্ছে, ধাক্কা খাচ্ছে, কাটিয়ে হয়তো উঠছে। ভালোরা কি চাকরি পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। ভালোরা কি নেট ক্র্যাক করছে না? এর মধ্যেও করছে। কিন্তু প্রত্যেক মানে তুমি আমি সকলেই সকলেই কিন্তু এইরকম একটা বিশ্রী সিচুয়েশনের জন্য এফেক্টেড, কোনো না কোনো ভাবে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে এফেক্টেড, এন্ড সেটা নেগেটিভলি এফেক্টেড, অ্যাডভার্সলি এফেক্টেড। আমাদের কাজ হবে এই নেগেটিভ ব্যাপারটাকে আমাদের স্ট্রং পয়েন্টে কাজে লাগানো। এখন যেমন সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তোমরা একটু যদি সময় বার করতে পারো, বাড়িতে থেকে অনলাইন ক্লাস করছো, ধরো একটু সময় বেশি বার করে, যেই সময়টা তুমি ট্রাভেল করতে, সেই আধ ঘন্টা, সেই 1 ঘন্টা, সেই সময়টা কিন্তু পড়ার ক্ষেত্রে লাগাও। প্রত্যেকে, আমি এটা যারা আমার ক্লাস করেছে তারা অলরেডি শুনে শুনে তাদের কান পচে গেছে, কিন্তু আমি আবার বলবো প্রত্যেকে রুটিন করে পড়ো। রুটিন করে না পড়লে কিন্তু কোনোভাবে মানে শেষ পর্যন্ত গিয়ে কোনো একটা পয়েন্ট টপিক বাদ থেকে যাবে, বা কোনো একটা টপিক কিন্তু অতিরিক্ত বেশি পড়া হয়ে যাবে, অন্যগুলোতে সেরকম গুরুত্ব দেওয়া হবে না। এরকম কিন্তু হয়ে যায়, আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের দ্বারাই হয়। তা এই রুটিন করা থাকলে কিন্তু এই ভুল হবে না তা না, সেটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। এবং রুটিন কিন্তু রিলিজিয়াসলি ফলো করে যেতে হবে, ডেডিকেটেডলি ফলো করে যেতে হবে, ঠিক আছে। ওটাকে তোমাদের কিন্তু নিজের তৈরি করা রুটিন। আর মনে রাখবে, টিচার বা অন্য কারোর তৈরি করা রুটিন কিন্তু তোমাদের ক্ষেত্রে কাজ করবে না। তোমরা সকলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিতে এসছো, তোমরা সবাই কম্পিটেন্ট, যোগ্য বলেই কিন্তু এলিজিবল হয়েছে পরীক্ষাটার জন্য। নিজের দায়িত্ব নিজে নাও, নিজের সময় নিজে কিভাবে ম্যানেজ করছো, তোমার বাড়ির কি অবস্থা, তুমি কোনো চাকরি করো কিনা, সার্ভিস করো কিনা, বা তুমি কোথাও পড়ো কিনা কোচিং, সেই সময়টার আশেপাশে ফাঁক ফোকর বার করো, বা তোমার কোন সাবজেক্টে স্ট্রেস বেশি দেওয়া দরকার সেটা কিন্তু তুমি সব থেকে ভালো বুঝবে, ঠিক আছে। ডক্টর ফার্স্ট হিল দাইসেলফ, প্রথমে তুমি নিজের চিকিৎসা করো, ডাক্তারকে বলা হচ্ছে। সেরকম তোমরা টিচার হয়ে আগে নিজেকে ট্রেন করো, নিজেকে গাইড করো, নিজেকে ডিসিপ্লিন করো, তারপরে তোমরা এই টিচিং এক্সাম গুলোতে অনন্যা ম্যাডামের মাইক্রোফোনটা মনে হয় কোনোভাবে অফ হলো। হ্যাঁ, অনন্যা আছো? হ্যালো পৌলমী, শোনা যাচ্ছে কি আমার কথা? ইয়েস ইয়েস, অনন্যা শোনা যাচ্ছে। একটু কমে গেল, সাউন্ডটা কমে গেল। হ্যালো, ইয়েস, শোনা যাচ্ছে। বাকিরা তোমরা সবাই শুনতে পাচ্ছ? একটু বলো ম্যামকে। ম্যাম শোনা হ্যাঁ ম্যাম, যাচ্ছে এবার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রবাবলি একটা নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, আই এম সরি ফর দ্যাট। কাজে এই তিনটে কিন্তু তোমরা লিখে নাও, অ্যাডিকুয়েট কম্প্রিহেনশন
comprehension of the passage, adequate comprehension of the question, and adequate comprehension of each option. ঠিক আছে? তো এবার আমরা নেক্সট মানে সিটেট এর ব্যাপারে একটুখানি আলোচনা করে নিই। সিটেট এ কি ধরনের কোয়েশ্চেন আসে একটুখানি লিখে নাও। সিটেট এ কিন্তু ফ্যাক্টস বা কনক্লুশন বেসড কোয়েশ্চেন কিন্তু অনেক সময় আসে, যেটা একবার বলেছি। গৌরাঙ্গ বাউরি, তুমি কি গৌরাঙ্গ কিছু তুমি কিছু বলবে? গৌরাঙ্গ মাইক্রোফোন অন আছে? গৌরাঙ্গ কথাগুলো ক্লিয়ার আসছে না, তুমি একটু মাইক্রোফোনটা মিউট করো এই মুহূর্তে, পরে তুমি ম্যামকে কিছু জিজ্ঞাসা করো। গৌরাঙ্গ প্লিজ মাইক্রোফোনটা মিউট করো। টাইপ করে ইয়ে বক্সে কমেন্ট বক্সে লিখতে পারো, ম্যাম ওটা আমাকে পড়ে বলে দেবেন বা আমি নিজে দেখে নেবো, ঠিক আছে? এই সিটেট এর সম্বন্ধে একটু বলে নি, কারণ সময়টা তো খুব কম। সিটেট এর সম্পর্কে একটু শুনে না। দেখ, একটা হচ্ছে ফ্যাক্টস বা কনক্লুশন বেসড কোয়েশ্চেন, একটা হচ্ছে টাইটেল বা থিম বেসড, আর থার্ড পয়েন্ট যেটা আমি এর আগে বলিনি, যেটা নেটের ক্ষেত্রে কিন্তু বা সেটের ক্ষেত্রে অতটা আসে না, সেটা হচ্ছে ভোক্যাবুলারি বেসড। ভীষণ রকম গ্রামারের একটা কঠিন পরীক্ষা নেওয়া হয় কিন্তু সিটেটে, কারণ তোমরা কিন্তু এটা পড়ে স্কুল টিচার হতে যাচ্ছ, মানে বুনিয়াদ যেটা বেস, সেই বেসটা কিন্তু তোমরা তৈরি করতে যাচ্ছ অ্যাজ এ টিচার, ঠিক আছে? কলেজ টিচার সেখানে অনেকটাই কিন্তু ডেভেলপ স্টুডেন্টদের গিয়ে পাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন সিটেট দিচ্ছ মানে তোমরা ওই বেসটা ক্লাস 5 to 8, সেটা হচ্ছে একটা ভীষণ ভাইটাল টাইম। ওই সময় কিন্তু স্টুডেন্টদের লার্নিংটা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, ওই এবিলিটিটা সব থেকে বেশি থাকে এবং সব থেকে গুরুত্ব দিয়ে ওই সময়টা পড়াতে হয়। ওই সময়টা যদি স্ট্রং করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই স্টুডেন্ট ভবিষ্যতে গিয়ে আর কোনোদিন সাফার করবে না, ইংরেজিকে ভয়ও পাবে না। ভোকাবুলারি বেসড এবং গ্রামার বেসড, তাহলে এই চার ধরনের কিন্তু সিটেট এক্সামের জন্য আসে, এটা লিখে রাখতো ওরা। ফ্যাক্টস অর কনক্লুশন বেসড, টাইটেল অর থিম বেসড, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। থার্ড যেটা আসে সিটেট এর জন্য বিশেষ করে, নেট সেটের ক্ষেত্রে অতটা নয়, ভোকাবুলারি বেসড, কোনো শব্দের মানে কি, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো আমি ক্লাসও অনেক সময় বলেছি, তোমাদের পড়িয়েছি ভিডিওতে বা ইয়ে করিয়েছি, তোমরা অনেক সময় শুনেছো আমি এই ভোকাবুলারির ব্যাপারটা কতটা গুরুত্ব দিয়েছি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ইংলিশ ভোকাবুলারিটা কিন্তু স্ট্রং করে যেতেই হবে। ভালো কোনো গ্রামার বইয়ের পেছনে কিন্তু খুব সুন্দর ভোকাবুলারিটা দেওয়া থাকে, হ্যাঁ। আর গ্রামারটা কিন্তু নেট বা সেটের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সিটেটে কিন্তু সেটা নিয়ে প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা, এইবারে তোমরা একটু বলো, মানে আমি অনেকখানি বললাম তোমাদের কম্প্রিহেনশন প্যাসেজ সম্পর্কে, তোমরা এবার একটুখানি আমাকে বলো যে তোমরা এই ব্যাপারে শুধু কোয়েশ্চেন নয়, কমেন্ট থাকলে সেটাও কিন্তু করতে পারো। তারপরে কোন প্যাসেজ গুলো চুজ করবে, অনেক সময় পোয়েম থাকে, একটা কবিতা থাকে, আর একটা ইয়ে দেওয়া থাকে, প্রোজ থাকে। তো আমি অনেক সময় আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা প্রোজটা অ্যাটেম্প্ট করবে কবিতার থেকে, কারণ কবিতার ভাবার্থ কিন্তু অনেক সময় বুঝতে একটু কঠিন লাগতে পারে, বিশেষ করে যারা সাহিত্যের ছাত্র বা ছাত্রী নও তাদের জন্য, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যেগুলো আনসার করাই যায় না, ভীষণ ভয়ানক, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সুভানি প্রসাদ, তুমি কি কিছু বলছিলে, জিজ্ঞাসা করছিলে সুভানি? সুভানি? হ্যাঁ, গুঞ্জা ছিল মনে হয়, মাইক্রোফোনটা অন ছিল। গুঞ্জা আমাদেরই কলেজের স্টুডেন্ট, সংস্কৃত ডিপার্টমেন্টে পিজি স্টুডেন্টও, গুঞ্জা প্রসাদ। গুঞ্জার হয়তো কিছু মাইক্রোফোনে প্রবলেম হয়েছে। বাকিরা তোমরা যা নেটসেট বিষয়ে দেখো, ম্যাম নিজে নেটসেট কোয়ালিফাইড, ম্যাম কলেজে প্রফেসর। আমি যেমন তোমাদের গাইড করি, ম্যামও ঠিক তেমনি ভাবে তোমাদের গাইড করে দেবেন। তোমাদের কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, দেখো আমার কাছ থেকে কোনো একটা উত্তর না পেতে পারো, সেই উত্তরটা কিন্তু তোমরা ম্যামের কাছ থেকেও পেতে পারো, ঠিক আছে? সুতরাং তোমাদের মন খুলে তোমাদের যেখানে যেরকম প্রশ্ন আছে একটু প্রশ্ন করো, ম্যাম সেটার উত্তর দেবেন। অবশ্যই কেউ ইয়ে করবে না, প্রশ্ন করো। ম্যাম সেটের ক্ষেত্রে কি দুই ধরনের কম্পিটিশন থাকে? ওই বললেন যেটা পোয়েট্রি অ্যান্ড মানে দিতেই পারে, বলা যায় না কোন সময় কোন বছর কোনটা দেবে, সেটা কিন্তু বলা যায় না। ফার্স্ট পেপারের ক্ষেত্রে বলছিস তো? ফার্স্ট পেপারে ইংলিশ, যেহেতু আমার সেকেন্ড পেপার ছিল, ইংলিশের ক্ষেত্রে একটা পোয়েম তো থাকবেই। কিন্তু আমি অনেক সময় দেখেছি ওয়েস্ট বেঙ্গল সেটটা কিন্তু মানে অনেক সময় বিভিন্ন রাজ্যের সেট গুলো, আমি বিভিন্ন রাজ্যের সেটের কোয়েশ্চেন দেখেছি, আমি কিন্তু অনেক জায়গায় ভীষণ সহজ কোয়েশ্চেন দেখেছি। মহারাষ্ট্র সেট, তামিলনাড়ু সেট, এগুলোতে কিন্তু বেশ বেশ মানে কোয়েশ্চেনের লেভেল কিন্তু
সহজ, নেটের থেকে সেট সহজ, এই কথাটা, এই কনসেপ্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম খাটে না। কারণ 1 নম্বর সিট সংখ্যা খুবই সীমিত থাকে এবং কোয়েশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন হয়। প্রপার প্রিপারেশন থাকলে অবশ্যই ক্র্যাক করা যাবে, কিন্তু যেহেতু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা এত কঠিন থাকবে, আর এই যে কবিতা, ধরো তোর জিজ্ঞেস করছিস তো যে কবিতা থাকতে পারে কিনা, যদি আসে কবিতার ক্ষেত্রে বলা যাচ্ছে না কি আসবে, কিন্তু যদি আসে টোন নিয়ে, কবিতার টোন, এটা কি ডিপ্রেশনের টোন, না এটা একটা জয়াস পোয়েম, নাকি এটা সেলিব্রেটরি পোয়েম, ভিক্টরিকে সেলিব্রেট করছে, কি ধরনের টোনটা, সেই কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। লিখে রাখ এটা, পোয়েমের ক্ষেত্রে কিন্তু টোন কি, পোয়েমটার, পোয়েট্রিটার টোন কি, সেটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। অ্যাটিটিউডটা কি, টোন কি, স্পিকার যে লিখছেন বা বলছেন সেই অথরের অ্যাটিটিউডটা কি, সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। যখন তুই বললি, এই প্রশ্নটা করলি যে কবিতাটা আসতে পারে কিনা, তো সেই জন্যই আমি এটা বলে দিলাম, টোন নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, বা অনন্যা, Ma'am, নেটের পেপার ওয়ানে কি সত্যি পোয়েম থেকে প্রশ্ন আসে? না, কম্প্রিহেনশন আমি কখনো পাইনি কিন্তু। না, নেটের পেপার ওয়ানে হয়তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এত প্যাটার্ন চেঞ্জ করছে, ঠিক ঠিক কখন ঠিক। দিয়ে দেবে বলা কিন্তু খুব মুশকিল। আর যদি অর পাস, সিটেটের ক্ষেত্রে যে অরটা পাবি তোরা, ঠিক আছে, অরের কিন্তু জায়গা রয়েছে। তো পেপার 1, পেপার 2 দিয়ে বা বিভিন্ন বিভিন্ন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেরকম রয়েছে, অরের জায়গা রয়েছে। সবসময় কিন্তু কবিতাটা অ্যাভয়েড করে প্রোজের দিকে যাওয়াটা কিন্তু সেফ অপশন। কিন্তু চোখ বুলিয়ে দুটোতেই একবার করে যাবি। যদি মনে হয় যে না, প্রোজটা খুবই কঠিন মনে হচ্ছে, তখন অবভিয়াসলি অপ্ট ফর পোয়েট্রি। এটা কিন্তু কি হবে, এটা কিন্তু স্কিমিং হবে, চট করে পড়ে যাওয়া, চট করে চোখ বুলিয়ে যাওয়া। বুঝতে পারছি যে খুবই কম সময়ের মধ্যে ইয়ে করতে হচ্ছে, সেটার ক্ষেত্রে বিশেষ করে যেটা বললি যে 1 ঘন্টা মাত্র টাইম ম্যাম, তার মধ্যে যা হওয়ার হবে। আমি আশা করছি যে কবিতা প্রশ্ন আসবে না রিডিং কম্প্রিহেনশনে, প্রোজই দেবে, ঠিক আছে, এবং পারার মধ্যেই সেটা থাকবে, না পারার মধ্যে কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না। এই কনফিডেন্সটা নিজের ভেতরে কিন্তু নিয়ে যেতে হবে। আগেই যদি হারার আগেই হেরে বসে থাকিস যে না, এটা আমি পারবোই না একদম, তাহলে কিন্তু যেটা পারতি সেটুকু পেরে আসবি না, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা বলো, আরেকটা ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেটা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে কন্টিনিউড আইডিয়া কোয়েশ্চেন বা ফার্দার অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন। এগুলো ইউজুয়ালি আসে না, কিন্তু তবু বলে দিচ্ছি যে পুরো প্যাসেজটা টোটালিটিতে কি বলতে চাইছে, কোনো স্পেসিফিক এক্সাম্পল, এটা ইউজুয়ালি ক্যাট ম্যাট এইসব লেভেলে কিন্তু এইসব পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে, ঠিক আছে। তোরা, আমার মনে হয় না যাদেরকে আমি আজকে ক্লাস নিচ্ছি তারা ম্যানেজমেন্টের এক্সাম দিচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টের এক্সামে কিন্তু এই কন্টিনিউড আইডিয়া অ্যাপ্লাই কি করে করছো তুমি ওটা রিয়েল লাইফে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। লেকচারটা দিচ্ছি যখন এটা মেনশন করে দিলাম আমি লাস্টে, কিন্তু আমার মনে হয় না অন্য কোনো পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এবার অ্যাসারশন তোমরা বলো। রিজনিংটা আবার ভালো করে ওদের বলে দাও, ওটা নিয়ে ওদের প্রচন্ড ডাউট আছে যে ওর আনসার কি করে করবে। আমাদের ফিলোসফিতে সবচেয়ে বেশি প্রশ্ন অ্যাসারশন রিজনিং থেকে থাকে, ঠিক আছে, যার উত্তর করা স্টুডেন্টদের জন্য ভীষণ অসুবিধা হয়। স্টুডেন্টরা কোথায় গেল, তারা বলুক এটা, যে তাদের কতটা প্রবলেম হয় অ্যাসারশন রিজনিং এর উত্তর করতে। পৌলমী কোথায়? শাবনাম মাইক্রোফোনটা গন্ডগোল করছে, শাবনাম একটুখানি ইয়ে করো। লিখতে পারো, কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি ওটা দেখতে পাবো হ্যাঁ, এখানে, বা কমেন্ট ম্যাম সেকশনে বলে দেবে। লেখো। ম্যামের এখানে অসুবিধা হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বাকিরা বলো, অ্যাসারশন রিজনিং এ কোথায় প্রবলেম আছে একটু বলো তোমরা। আমি কেন বলবো, তোমরা ম্যামকে বলো। ম্যাম কিভাবে টেকনিকটা একটুখানি বলে দেবেন, তোমাদের আনসার করতে সুবিধা হবে। এমনকি সাবজেক্টেও প্রচুর অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন থাকে আমাদের সাবজেক্টে, যেগুলো আনসার করতে খুব অসুবিধা হয়। এটা একটু বলে দাও ওদেরকে। হ্যাঁ, ফার্স্ট সাজেশন যেটা তোমাদেরকে বললাম, যে আগেই ওই এইস ট্রু বিস ফলস ওইসবের দিকে তাকাবি না, ঢেকে দিবি ওই জায়গাটা। প্রথমে অ্যাসার্শনটা পড়বি। অ্যাসার্শন মানে কি, ফোর্সফুলি কোনো স্টেটমেন্ট, কোনো বক্তব্য পেশ করা জোরালো ভাবে। তো কাজে জোরালো ভাবে সেটা যখন পেশ করছে, সেটা ঠিক না ভুল জাজ করা কিন্তু যথেষ্ট সহজ, এবং হ্যালো। প্রবলেম হয় রিজনে। হ্যাঁ, বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে এই যে অ্যাসারশন রিজনিং যেটা আছে, হ্যাঁ, এটা একটা যদি মানে একটু ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন তাহলে একটু মানে আরো বেশি সহজবোধ্য হতো। আচ্ছা, পৌলমি দি, অ্যাসার্শন এন্ড রিজনিং কোয়েশ্চেন তুমি কি একটা বলতে পারো? দেখছি, দাঁড়াও। আশিস বললে?
হ্যাঁ ম্যাম। অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন তুমি পাওনি কখনো আশিস? নেটের পেপার 1 পেপার তোমাদের সাবজেক্টে নেই? সংস্কৃততে আসিস তোমার তো না হিস্ট্রি। ম্যাম, সেরকম করে খুব একটা মানে পাইনি তো, সেই জন্য বলছিলাম মানে একটু উদাহরণ দিয়ে মানে বুঝতে পারলে বিষয়টা আর একটু মানে ক্লিয়ার হতো আর কি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোদেরকে, একটু একটু সহজ করেই বলছি। ধরে নে অ্যাসার্শন বলা হলো যে কজ এন্ড এফেক্ট বা জাজমেন্ট এগুলোর উপর বেস করে কিন্তু হচ্ছে, ঠিক আছে? এরকম মানে কোয়েশ্চেনটা এরকম থাকবে, আমি পড়ে বলছি একটা জায়গা থেকে, ভালো করে শুনবে মন দিয়ে, যারা জানো না তাদের জন্য বলছি। ডিরেকশন দেয়া থাকবে প্রথমে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন দ্য অ্যাসার্শন এ, ব্র্যাকেটে এ লেখা থাকবে, বললাম এটা একটু আগে, অ্যান্ড রিজনস আর হ্যাভ been put forward. Read both the statements carefully and choose the correct alternatives from the following. প্রথমটা হচ্ছে দেওয়া থাকবে both a option দেওয়া থাকবে both the assertion and reason are correct and the reason is the correct explanation of the assertion. Second, b দেওয়া থাকবে the assertion and the reason are correct but the reason is not the correct explanation of the assertion. ঠিক আছে? c দেওয়া থাকবে our assertion is true but the reason is false. D দেওয়া থাকবে the statement of the assertion is false but the reason is true. Finally দেওয়া থাকবে E, both the statements are false. ঠিক আছে? এত ঘোরালো প্যাচালো যেই দেখবে স্টুডেন্টরা অটোমেটিক্যালি ওদের মনে হবে ওরে বাবা এটা আমার মেরে বাসকে বাত নেই, এটা কিছুতেই আমি পারবো, এইটা ভেবেই কিন্তু মরে যায়। ওই জন্য সেই সাজেশনটা দিলাম, ওটা আগে ঢাকা, আগে পড়বে, অ্যাসার্শনটা পড়বে। অ্যাসার্শন ধর দেওয়া রয়েছে all the crow species are entirely black in color. কাক জাতীয় যত প্রাণী আছে তারা প্রত্যেকে সম্পূর্ণ কালো রঙের। রিজন দেওয়া আছে the color of crows is a biological adaptation. ঠিক আছে? বায়োলজিক্যালি এরা অ্যাডাপ্ট করে নিয়েছে নিজেকে, তার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাডাপ্ট বা চেঞ্জ করে নিয়েছে নিজেকে। তো ফার্স্ট ভুল যেটা স্টুডেন্টরা করে, আমরা আর্গিউ করি যে ও অ্যাসার্শন আর রিজনটা একই রকম, তার মানে অ্যাসার্শন আর রিজন এটাই হবে, কিন্তু এটা কিন্তু একটা রুকি মিস্টেক। ওকে, তাহলে অপশন মাস্ট বি, আমরা এই অপশনটা অমনি ধরে নিই। অপশন এ কি বলেছিলাম? both the assertion and the reason are correct and the reason is the correct explanation of the assertion. কিন্তু এত কিন্তু ওদের চোখ বুঝে বিশ্বাস করার কোনো কারণ হয়নি। প্রথমে দেখতে হবে যে all the crow species are entirely black in color কি, ঠিক আছে? এটা আমি র্যান্ডমলি খুলে তোদের বলছি, আমি বায়োলজি সম্পর্কে বিশেষ কিছু দারুণ বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা কিন্তু জানি যে অন্য ধরনেরও কিন্তু কাক রয়েছে, যেমন গ্রে। প্রত্যেকটা কাক কিন্তু সম্পূর্ণ কুচকুচে কালো নয়, একটু মানে পেটের দিকটা গ্রে কালার, পিছন দিকটা কালো, বা দাঁড় কাকগুলো একদম কুচকুচে কালো। এই কমন নলেজটা তো আমাদের রয়েছে, ঠিক আছে? আমরা বিশেষ মানে জুলজির এক্সপার্ট না হলে এইটুকু তো আমরা জানি। আর তার মানে কি, তাহলে এই অ্যাসার্শন কিন্তু ভুল। প্রথমে আমরা ফলস এফ লিখে রাখবো, এটা আমরা বুঝে গেছি। এবার রিজন হচ্ছে the color of the crows is a biological adaptation. তাহলে let us first check the statements. ফার্স্ট স্টেটমেন্টটা একটা স্ট্রং ওপিনিয়ন দিচ্ছে, আর ইন আদার ওয়ার্ডস একটা ব্ল্যাঙ্কেট ওপিনিয়ন দিচ্ছে, কিন্তু সেটা ভুল আমরা বুঝতে পারলাম কারণ অনেক ক্রোই গ্রে। আর সিমিলারলি টু সে দ্যাট অল ক্রোজ আর ব্ল্যাক ইজ নট কারেক্ট, কারণ অনেক ক্রো গ্রে কালার, সো অ্যাসার্শন ভুল। কিন্তু রিজনটাই যে বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশনের কথাটা বলেছে, আমরা সেটাকে সত্যি মানতে বাধ্য। কেন? কারণ কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানুষের আগে কিন্তু বাঁদরের মতো লেজ ছিল, যেটা আমাদের কক্সিক্স বোন, কক্সিক্স হাড়, সেটার প্রমাণ, ঠিক আছে? কিন্তু সেটা আমরা লুজ করে দিচ্ছি কারণ এখন আমাদের গাছে গাছে আর ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই। তো আমরা যেরকম ভাবে আমাদের লেজ খসিয়ে ফেলেছি, মানুষ ইভলিউশনের সাথে সাথে বিবর্তন, যেটা বিবর্তনবাদ, ইভলিউশনের সাথে সাথে ডারউইনের তত্ত্ব অনুযায়ী লেজকে যেমন আমরা বিদায় জানিয়েছি, একই রকম ভাবে বিভিন্ন জায়গাকার বিভিন্ন প্রদেশের ক্রোদেরকে তাদের মানে আশপাশের প্রকৃতির অনুসারে কিন্তু তাদেরকে কালারটা তাদের সেই অনুসারে হয়, ঠিক আছে? শীতের দেশে কিন্তু একটু লাইট কালার ফার পাওয়া যায় সবসময়, যাতে ক্যামোফ্লেজ করতে সুবিধা হয়। বরফ পড়ে যেখানে, সেখানে পোলার বিয়ারের কথা ভাবতো পুরো সাদা, ঠিক আছে? আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের কথা ভাবতো হলুদ আর কালোতে স্ট্রাইপ স্ট্রাইপ। কেন স্ট্রাইপ স্ট্রাইপ? কারণ ওখানে গাছ হয় ভীষণ
ঝোপ ঝোপ হয়, সেই ঝোপে মানে যে লম্বা লম্বা পাতাগুলো রয়েছে, ঘাস ঝোপ যেগুলো বড় বড় রয়েছে, সেগুলোর মধ্যে স্ট্রাইপ গুলো লুকিয়ে থাকতে কিন্তু খুব ইজি হয়। তো একই রকম ভাবে ক্রোরাও তার কোনো এক্সেপশন না, যেখানে থাকতে হচ্ছে সেই পরিস্থিতির সঙ্গে, সেই ইকোসিস্টেমের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু অ্যাডাপ্ট করতে হচ্ছে। তাহলে রিজনটা কিন্তু কারেক্ট। তাহলে আমরা অবশ্যই এটা সিলেক্ট করব। ডি, the statement of the assertion is false but the reason is true. আশা করি এটা বোঝানোর পরে একটু হলেও ক্লিয়ার হলো ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, একটু ক্লিয়ার হলো ব্যাপারটা, মানে উদাহরণটা দিয়ে আরো বেশি মানে একটু। তোদেরকে কিন্তু এটা খাটতে হবে, দেখতে হবে, এই ধরনের কোয়েশ্চেন লুক আপ কর অনলাইনে। তোদের হাতে ফোন রয়েছে, এর থেকে বড় এম্পাওয়ারিং জিনিস আর কি হতে পারে? এটা গেম খেলার কাজে বা অন্য কোনো মানে মুভি টুভি দেখে, যেগুলো মানে সেরকম শিক্ষামূলক নয়, সেই ধরনের মুভি টুভি না দেখে এই সময়টা কম্পিটিটিভ যখন দিচ্ছিস, মনে রাখবি এটা একটা সাধনা, সাধকের মতো করে সাধনা করতে হবে। এই সময়টা কিন্তু একটা কঠিন সময় তোমাদের জন্য, পেতেই হবে, এই মানসিকতা রেখে এগিয়ে যাও। এটাই আমি বলবো, সময় আর বেশি নেব না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা এত ধৈর্য ধরে আমার কথা শুনলে। পৌলমীদিকেও ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। হ্যাঁ বলো। ম্যাম ওই কারেক্ট এক্সপ্লেনেশন আর নট কারেক্ট এক্সপ্লেনেশন এই দুটো বলতে কি বোঝাতে চায়? মানে এমনি তো দেখি যে ট্রু, ফলস, বোথ ট্রু আর বোথ আর ফলস, এরকমই তো চারটে মোটামুটি দেখি। না আমি কঠিন মানে আরেকটু কঠিনে চলে গেলাম, আমি কারেক্ট এক্সপ্লেনেশন অফ জব। না না, এরকম থাকে, আমাদের পেপার 1-এও থাকে, পেপার 2-তেও থাকে। মানে এক্সপ্লেনেশন বলতে ওরা কি বোঝাতে চায়? সঠিক ব্যাখ্যা? হ্যাঁ, অ্যাসার্শন মানে কি? একটা ফোর্সফুল স্টেটমেন্ট, আর রিজনটা হচ্ছে ব্যাখ্যা, কারণ সেই ব্যাখ্যাটা সঠিক কিনা সেটা জিজ্ঞাসা করছে, বুঝতে পারলি? সেটা নাও আসতে পারে, সেই পোর্শনটা তুই যেটা বললি যে এরকম ভাবে হয়তো আসবে না, নাও আসতে পারে। আমি একটু মানে এখানে এক্সাম্পলটা পেলাম, আমি এক্সাম্পল নিয়ে ইনফ্যাক্ট বসিনি বা ভাবিনি যে এই কোয়েশ্চেনটা আসবে আমার কাছে, কিন্তু ইমপ্রম্পটু আমি এই গুগল সার্চ করে এটা পেলাম ইমিডিয়েটলি, তো ওই জন্য এটা তোদেরকে পড়ে বললাম, ঠিক আছে? তো এরকম ধরনের নাও আসতে পারে। যখনই মনে রাখবি অ্যাসার্শন ফলস হয়ে যাবে, তো সেকেন্ডটা কারেক্ট এক্সপ্লেনেশন কিনা সেটা ফিউটাইল, সেটা মানে সেটার কোনো প্রশ্নই উঠছে না। কারণ যেটা অ্যাসাম্পশনই ভুল, সেটার এক্সপ্লেনেশন কারেক্ট কি ভুল সেটা মানে এক্সপ্লেনেশন কারেক্ট কি ভুল সেটার দরকার, রিজনটা ট্রু কিনা শুধু সেটা বলো। তাহলে অবভিয়াসলি ডিটা হবে, স্টেটমেন্ট অফ দ্য অ্যাসাম্পশন ইজ ফলস বাট দ্য রিজন ইজ ট্রু। এটা এক্সপ্লেনেশন হিসেবে লাগসই কিনা সেটার কোনো প্রশ্ন উঠছে না, বুঝতে পারলি মেঘা? হ্যাঁ 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 ম্যাম, বুঝতে পেরেছি। এটা কিন্তু করতে হবে, এটা আর একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু দেখতে হবে, দেখতে দেখতে আস্তে আস্তে কনফিডেন্স জন্মাবে, ঠিক আছে? সবাইকে এটা বলবো। আর কারো কোনো প্রশ্ন? বলো, আর কারোর কোনো প্রশ্ন থাকলে একটু বলো প্লিজ। বলো বলো, বলে ফেলো। পেপার 1 সম্পর্কে কিরকম আনসার করবে, কত টাইমের মধ্যে আনসার করবে? ম্যাম কোনো প্রশ্ন থাকলে ম্যামকে বলো, ম্যাম উত্তর করে দেবেন। আমার না কম্প্রিহেনশন পড়তে গেলে বেশ যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে না, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলোর মানে মিনিংস মানে জানা থাকে না। বাড়িতে পড়লে কি হয়, ডিকশনারি থেকে বার করে নিলাম, কিন্তু সেটা তো আর ওখানে হয় না। তো এই ওয়ার্ড সেন্সটা বাড়ানোর জন্য যদি কিছু অ্যাডভাইস দেন খুব ভালো হয়, কারণ ওয়ার্ড সেন্সটা খুব লিমিট হয়ে পড়েছে। বুঝতে পেরেছি, এই এই ওয়ার্ড সেন্স যেটাকে তুমি বলছো সেটার পোশাকি নাম হলো ভোক্যাবুলারি, যেটা নিয়ে আমি অলরেডি বলেছি যে ভোক্যাবুলারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ড স্টকটাই হচ্ছে ভোক্যাবুলারি। এবার তুই বলছিস যে আমার এই জায়গাটা নড়বড়ে, আমি এই জায়গাটা খুব একটা মানে কোনটার কি মিনিং সেটা বুঝতে পারছি না। সিনোনিমস এর বিভিন্ন আহ ম্যামের আবার কিছু প্রবলেম হয়েছে হয়তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অনন্যা, শোনা যাচ্ছে, বলো 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 বলো, শোনা যাচ্ছে, বলো। তো বিভিন্ন ধরনের কিন্তু ভোকাবুলারি নিয়ে বই পাওয়া যায়, সেগুলো পড়তে পারো। আর সব থেকে ইজি প্রসেস হচ্ছে কি জানো, সেটা হচ্ছে গল্পের বই পড়ার হ্যাবিট। তোমাদের হবির জন্য তো নিশ্চয়ই কিছু সময় আছে, দিনে যদি আধ ঘন্টা করে একটু ইংরেজি গল্পের বই পড়ার হ্যাবিটটা করতে পারো, এবং ভালোবেসে, জোর করে না যে ম্যাম বলছে, ম্যাম খুব সাকসেসফুল তাই জন্য তেতো ওষুধের মতো আমাদের গিলতে হবে, তাই না?
নিজের পছন্দের জনরা। যে কোনো ছেলের বা যে কোনো মেয়ের যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে, প্যারানর্মাল ভালো লাগে, টয়লেট পড়তো না, ঠিক আছে, ভ্যাম্পায়ার ভালো লাগে, ওয়্যারউলফ ভালো লাগে। ইংলিশটা স্ট্রং হওয়া দিয়ে হচ্ছে কথা। ইন্ডিয়ান ইংলিশ রাইটারদের বই আমি কিন্তু সাজেস্ট করবো না, কারণ ওখানে আচ্ছা ইংলিশ অনন্যা, ওদের আর vocabulary একটা প্রশ্নও আছে, আমি ওদের প্রশ্ন আমিই করছি, ধরো ওরা বলছে না এই জন্য আমি প্রশ্ন করছি। ওদের স্পোকেন পাওয়ার নিয়েও কিন্তু ওদের মারাত্মক একটা ভয় রয়েছে। সিএসসির ইন্টারভিউ দিতে গেলে স্পোকেন ইংলিশটা করা প্রয়োজন, ইংলিশে আমরা কথা বলতে পারি না, কারণ আমরা তো কেউ ইংলিশে পড়িনি, সেটা আমিও পড়িনি, ওরাও পড়ছে না, ওরা সবটা বাংলায় পড়ছে, এবং হঠাৎ করে সিএসসির ইন্টারভিউতে গিয়ে যদি বলে যে ইংলিশে কথা বলো, হ্যাঁ তাহলে ইংলিশে বলাটা কি করে ফ্লুয়েন্টলি পসিবল? ঠিক আছে, কি করবে ওরা স্পোকেন পাওয়ারটাকে বাড়ানোর জন্য? একটু একটু স্পোকেন পাওয়ারটাকে বাড়ানোর জন্য ওরা বাড়িতে কি করতে পারে, বা কোনো ইনস্টিটিউটে কি ওরা ভর্তি হবে? কোনটা করলে ওদের জন্য বেস্ট হয়, স্পোকেন পাওয়ারটা বাড়ে? একটু যদি তুমি সাজেস্ট করো ওদের ভালো হয়। ইনস্টিটিউটে ভর্তি হওয়াটা অবশ্যই একটা মানে খুব সহজ পদ্ধতি, এবং সেটা করলে ডেফিনেটলি তোমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করবে, ঠিক আছে। কিন্তু তোমাদের বুঝে ভর্তি হতে হবে, যেখানে তোমরা ভর্তি হচ্ছ সেখানকার ফিডব্যাকটা নিতে হবে যে ঠিকঠাক ভাবে তোমাদেরকে স্পোকেনটা করানো হবে কিনা। এবার আমি তোমাদের আজকে শর্টে কিছু টিপস এন্ড ট্রিক্স বলছি যেটা স্পোকেন ইংলিশে তোমাদের সাহায্য করবে। সেটা কি? প্রথমত, তোমাদের যেখানে নার্ভাসনেসটা লাগে সেই জায়গাটা হচ্ছে কোয়েশ্চেনটা ইংলিশে করছে। একটা মানে ধর তুই স্পিন বল এক্সপেক্ট করে গেছিলিস, ফার্স্ট পেস বোলার এসে তোকে একটা বল মারছে, এরকম একটা অবস্থা, তুই ব্যাটসম্যান হিসেবে থরথর করে কাঁপছিস, ইভেন তো প্যাড, গ্লাভস, ব্যাট হাতে সব রেডি, মাথায় হেলমেটও পরা আছে, কিন্তু থরথর করে তবু কাঁপছিস, কারণ তুই ওই বলটা এক্সপেক্ট করিসনি, অন্য ধরনের বল আশা করেছিস, আর একটু ধীর গতিতে বল আসবে, কিন্তু হঠাৎ করে একটা ফাস্ট বল চলবে। এরকম একটা মানে এক্সপিরিয়েন্স কিন্তু স্টুডেন্টদের হয়। হঠাৎ করে একটা ট্রেন এসে সামনাসামনি দাঁড়িয়ে গেল, ধাক্কা দিতে চাইছে, তাহলে এই জন্য কিন্তু ওই সময় ওই শকটা কিন্তু কি করে, কোয়েশ্চেনটা ঠিকভাবে বুঝতে দেয় না। মাথা ঠান্ডা রাখতে হবে, কোয়েশ্চেনটা শুনে মানে প্রথমে কিন্তু হুড়োতাড়া করে আনসার দিলে হবে না। যদি বুঝতে না পারো, পার্ডন ম্যাম বা পার্ডন স্যার বলে কিন্তু আনসার এই কোয়েশ্চেনটা আবার শুনে নিতে হবে। কিন্তু অবভিয়াসলি দিস ইজ নট ভেরি স্মার্ট when it comes to CSC ইন্টারভিউ। কেন? কারণ ওখানে কিন্তু মানে প্রফেসর হিসেবে যাচ্ছ, কম্পিটিশন লেভেল মানে তোমরা সবাই জানো তো, সেই অ্যাজিলিটিটা তোমাদের থাকবে, এবং অ্যাটেনশন মানে ফোকাস এবং অ্যাটেনশনটাও সেরকম থাকবে যে তোমাদের বারবার করে পার্ডন বলে জিজ্ঞাসা না করতে হয়। কিন্তু যদি কোনো ডাউট থাকে যে কোয়েশ্চেনের মানে আমি বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ার করে ফেলবে আনসার দেওয়ার আগে। মানে আনসার মানে ওটা হচ্ছে মানে যখন দিয়ে ফেলছো আনসার, সেই কথাটা কিন্তু আর ফেরত নিতে পারবে না ইন্টারভিউর ক্ষেত্রে। তো সেই জন্য কিন্তু কোয়েশ্চেন শুনে নিয়ে বুঝে নিয়ে ভালো করে কিন্তু আনসার করতে হবে। আর একটা ট্রিক যেটা হচ্ছে, ইংলিশ বলার সময় যাদের বাংলা মাতৃভাষা এবং বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করেছে, তাদের কষ্টটা এটাই হয় যে ওরা বাংলাটার থেকে ইংলিশে ট্রান্সলেট করে ভেবে তারপর বলে, এবং সেটার জন্য একটু সময় বেশি লেগে যায়। এবং আর একটা বিশাল বাধা, বিশাল ধাক্কা আমি শর্টে বলছি, সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস, এরকম স্ট্রাকচারটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমি ভাত খাই, সাবজেক্টটা হচ্ছে আমি, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাইটা হচ্ছে ভার্ব, ক্রিয়া, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে কি হয়, আই ইট রাইস, আইটা সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, এবং অবজেক্টটা হচ্ছে রাইস, ঠিক আছে। তো কাজে এই যে এসওভি আর ভিও, এই স্ট্রাকচার গুলিয়ে ফেলার জন্য আমি ভাত খাই আর আই ইট রাইস, তো অবভিয়াসলি ওটা ডিরেক্ট ট্রান্সলেট করলে মাথা থেকে আই রাইস ইট বেরোবে, ঠিক আছে। আমি যদি না ভেবে ওখানে সঙ্গে সঙ্গে ব্রেন টু মাউথ ফিল্টার কাজ না করে আমার, আমি বাংলা থেকে ভেবে বলবো আই রাইস ইট, কিন্তু তখনই কিন্তু অবভিয়াসলি বলবে এই মেয়েটাকে চাকরি দেওয়া যাবে, ঠিক আছে। কাজে এই বাধাটা কিন্তু পেরিয়ে উঠতে হবে, এই জিনিসটা আমার অনন্যা এখানে একটা সাজেশন আছে, আমার মনে হলো আমি বলি, সবার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, তুমি তোমার থিঙ্কিংটা যদি ইংরাজিতে করতে পারো, সেটা ভুল হোক বা ঠিক হোক, তুমি যদি তোমার থিঙ্কিং মানে সারাদিন তুমি যা করলে, রাত্রেবেলা ঘুমানোর আগে যদি তুমি 5 মিনিট চিন্তা করো যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, তারপর আমি ব্রাশ করলাম, তারপর আমি খেলাম, এই চিন্তাটা যদি তোমার কোনোভাবে ভুল ইংরাজি হোক না কেন, কিন্তু যদি ইংরাজিতে হয়, এই চিন্তা ভাবনা থিঙ্কিং প্রসেস যদি ইংরাজিতে হয়, তাহলে ইংরাজিতে কথা বলতে দেখবে 2 দিন বাদে কোনো অসুবিধা হবে না।
ভুল না, ইংরেজি আমি হতে কি পারে, বলতে চাই? গ্রামাটিক্যালি ভুল হতে পারে, সেটা ঠিক আছে, গ্রামাটিক্যালি ভুল হতে পারে, কিন্তু তোমার থিঙ্কিং যদি ইংরেজিতে হয়, তুমি যদি রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করছো, বাট চিন্তাটা তোমার ইংরেজিতে আসছে, তাহলে কিন্তু তোমার কথা বলতে সুবিধা হবে। মানে মানে আমি কি ভুল বলছি অনন্যা, কি বলো? না, একেবারেই না। এইটা কিন্তু যদি ডিরেক্ট ইংলিশে চিন্তাটা করতে শিখতে পারো, প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। ছোটবেলায় যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা ছোটবেলায় সেটা ট্রেনিংটা অলরেডি পেয়ে এসছে। তার মানে এই নয় যে এখন এসে তুমি আর সেই ট্রেনিংটা পেতে পারবে না। তুমি এখন অনেক অ্যাডভান্স, অনেক ম্যাচিওর, তোমার ব্রেনকে তুমি কন্ট্রোল করতে আরো বেশি পারো। কাজেই তুমি কিন্তু ম্যাম যেরকম সাজেস্ট করলে, তুমি রাত্রিবেলা চিন্তা করো, তুমি যখন একটু ফাঁকা সময় পাচ্ছ তুমি ইংলিশে চিন্তা করো যে হোয়াট হ্যাভ আই ডান টুডে, বলে একটা সামারি করো নিজের মাথার মধ্যে, লিখতে হবে না কোথাও, নিজের মাথার মধ্যে সামারি করো যে হোয়াট ইজ দ্য সামারি অফ মাই এন্টায়ার ডে, হোয়াট ডিড আই ডু, ঠিক আছে, হোয়াট ডিড আই স্টাডি টুডে, হোয়াট ডিড আই অ্যাচিভ টুডে, ঠিক আছে, হোয়াট ইজ মাই প্ল্যান ফর টুমরো। এইগুলো তোমরা মনের মধ্যে ভাবো, তার আনসার গুলো ভাবো, ঠিক আছে। আমার মনে হয় এটা ক্ষেত্রে এই এটা আস্তে আস্তে করতে করতে সাফল্য আসবে। এবং অবশ্যই ইনস্টিটিউট বা কোচিং সেন্টার এ ভর্তি তোমরা হতে পারো। তো প্যান্ডেমিক সিচুয়েশনে এখন তোমরা কিরকম ভাবে সেটা মানে কন্টিনিউ করবে, অনলাইন মোডে করবে না অফলাইন মোডে করবে, সেগুলো খুব চিন্তা ভাবনা করে স্টেপ নিয়ে করবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যতই তোমরা ট্রেনিং নাও কিন্তু নিজেদের পড়ার হ্যাবিট, শোনার হ্যাবিট, ইংলিশ বিবিসি নিউজ শোনো তোমরা, ইংলিশটা শোনার হ্যাবিটটা করো, ইংলিশ শুনে বুঝতে পারার হ্যাবিটটা করো, ঠিক আছে। তাহলে কিন্তু আর ঘাবড়াবে না, চট করে একটা ইংলিশে কথা এলে মানে প্রশ্ন এলে কিন্তু চট করে বুঝে নিতে পারবে, ধরে নিতে পারবে, সেই ক্যাপাসিটিটা তোমাদের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। ওকে ম্যাম, আরো কোনো আমার হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা বলো। ম্যাম, যাচ্ছে, বলো। এইরকম মানে পেয়েছিলাম যে মানে যেটা মিনিং সেটা কিন্তু বোঝাচ্ছে না, মানে পেজটা পড়ে অন্যরকম মিনিংটা বোঝাচ্ছে। তো আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছিল যে কিভাবে মানে এটার কি মানে অর্থ হতে পারে, এই অ্যান্সার গুলো কিভাবে আমি সলভ করতে পারবো, এটাতে আমার খুব প্রবলেম হয়। মানে আমি বুঝতে পারি না কিভাবে মানে ওই প্যাসেজটা পড়ে আমি কি বুঝলাম, মানে যা মিনিং তার মানে অন্যরকম মিনিংটা হয় আর কি। এটাতে আমার খুব প্রবলেম হয়, কিছু একটু সলিউশন যদি আপনি বলেন। না, আসলে তুমি কি ধরনের আনসার মানে কোয়েশ্চেনের কথা বলছো সেটা আমি ঠিক নিজেই ক্লিয়ার ভাবে বুঝলাম না। তুমি কি রূপক ধর্মী বা কোনো অ্যালিউশনের কথা বলছো? ইউজুয়ালি কিন্তু মানে রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে সেই রকম দুর্বোধ্য কিছু কিন্তু দেওয়া হয় না, যেটা আমার অভিজ্ঞতা বলছে সুস্মিতা। তুমি ক্লাসের পরে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করে ম্যামের মাধ্যমে বা ম্যামকেও তুমি দেখাতে পারো কোন ধরনের প্যাসেজে তুমি আটকে গেছো। ওরকম আজকে সময় যেহেতু এত লিমিটেড, তুমি কোন ধরনের প্যাসেজ এক্স্যাক্টলি মিন করছো, যে যেটা বলছে একরকম কিন্তু মিনিংটা আলাদা রকম, তুমি কি শর্টে যেমন বলতে পারবে? হ্যাঁ, ইকোনমিক প্রবলেম যেগুলো হয় না, যেমন আমরা কোনো দেশ থেকে কিছু আমদানি করলাম, কিছু সময় ওটা বন্ধ থাকলো, তারপর আমরা কিভাবে ওটা ইয়ে করলাম, মানে আবার ওটা রপ্তানি হচ্ছে, এইভাবে মানে একটা প্যাসেজ এইভাবে দেওয়া হয়েছিল, তো ওটা আমাদেরকে সলভ করতে বলা হয়েছিল। তো আমরা না ঠিক করে এটা যেটা হলো আপনার অ্যান্সারটা, সেটা আমরা সেইখানে তো যেতেই পারিনি, অন্য একটা অ্যান্সার করেছিলাম, তো বললো এইভাবে হবে না, আমি সেই আমি জন্যই তোকে আমার আমি বলছি সুস্মিতা, দেখ এই ক্ষেত্রে না অনেক সময় যখন এই ইকোনমিক্স নিয়ে কোয়েশ্চেন আসে, ডেটা অ্যানালিসিস অনেক সময় করতে বলে। মানে এটা ম্যাথস এর কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গেও কিন্তু আবার কম্প্রিহেনশনের মধ্যেও দেয়, যে এই সময় ইকোনমিক গ্রোথ কত ছিল বা কত থাকতে পারে, এরকম প্রেডিকশন লেভেলের কোয়েশ্চেনও কিন্তু দেয়। কিন্তু এক্ষেত্রে আমি তোকে কোয়েশ্চেনটা না দেখে, আমার মনে হয় আন্দাজে, কিন্তু প্যাসেজটা না দেখে আন্দাজে আমার কিছু বলাটা ঠিক হবে না, ঠিক আছে। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, এবং এই প্যাসেজটা নিয়ে তোর আমার সঙ্গে একটু যোগাযোগ করে এটা যদি আমাকে একটা স্ক্যান করে কপি পাঠাতে পারিস, আমি এই সম্বন্ধে মানে আরো প্যাসেজ পাই হ্যাঁ কিনা এই ধরনের কোয়েশ্চেন। এটা কি তুই সেটের জন্য বলছিস, সেট বা নেটের জন্য বলছিস? হ্যাঁ, নেট আর সেটের জন্য আমার কাছে ছিল, আপাতত নেই, কিন্তু আমি হলো দিয়ে মানে কারো কাছ থেকে যদি পাই তাহলে আপনাকে দিয়ে দেব। একদম একদম, ইউ গেট ব্যাক টু মি, আমরা এটা নিয়ে বসবো এবং আলোচনা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, থ্যাংকস অল অফ ইউ। বলো বলো রিয়া। মানে আমার একটা প্রবলেম হয় কি, যেটা বলতো বাংলা,
মানে কোনো ইংলিশে যখন প্রশ্ন পাই ওটাকে বারে বারে পড়ে পড়ে বাংলা মানে বুঝতে বুঝতে আমার সময় চলে যায়। এবার ওটা হয়তো 1 মিনিটে সেটা করার কথা অ্যান্সার, আমার সেটা 3 মিনিট লেগে যাচ্ছে, এটাই আমার খুব প্রবলেম হয়ে যায়। এর একটাই উত্তর আছে, এর একটাই সলিউশন আছে, সেটা হলো প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মানে জ্ঞান বাড়বে এই ব্যাপারে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তুমি অটোমেটিক্যালি কিন্তু স্ট্রঙ্গার হতে থাকবে। দেখ, প্রথমে মনে হবে আমি না প্রোগ্রেস করছি না, যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু বেশ কিছুদিন পরে ধর 6 মাস প্র্যাকটিস করলি বা 1 বছর ধরে সেটা তুই ডেইলি একটা করে প্যাসেজ সলভ করলি, বলছি হয়তো তোর হাতে অত সময় নেই, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, 1 বছর টাইম যখন তুই রোজ করছিস তোর মনে হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিন্তু যখন তুই পেছন ফিরে তাকাবি দেখবি অনেক দূর চলে এসেছিস। ফেলে আসা রাস্তাটা অনেক লম্বা। তার মানে কি, ধৈর্যের সাথে সাথে এগুলো কিন্তু করতে হবে, মানে যেখানে তোমার উইক পয়েন্ট আছে সেগুলো কিন্তু যত্ন নিয়ে নিয়ে নিজেকে মেল্ট করতে হবে, মেরামত করতে হবে। এগুলোর কিন্তু কোনো শর্টকাট পিল নেই, ঠিক আছে? এগুলো মানে খেটে খেটে করাটা কিন্তু সব থেকে ভালো। আর তার সঙ্গে সঙ্গে এটা যে বারবার সলভ করবি না, তাতে কিন্তু তোর ভোকাবুলারিটাও মানে অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। কারণ যত নতুন নতুন প্যাসেজ পড়ছিস অটোমেটিক্যালি নতুন নতুন মানে ওয়ার্ড আসছে, নতুন নতুন ওয়ার্ড গুলো তুই লুক আপ করছিস ডিকশনারিতে। দরকার কষ্ট হলে লিখে রাখ একটা জায়গায়। যদি তোর মনে হয় যে দেখে ভুলে যাচ্ছি আমি, একটা ডায়েরিতে লিখে রাখ, ওরকম একটা খাতা কর, এই খাতাটা ফ্রি টাইমে চোখ বলে, ঠিক আছে? রিয়া, আমরা তো ধরো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা ছোটবেলা থেকে বাংলায় পড়েছি, বাংলায় চিন্তা ভাবনা করেছি, বাংলায় মা বাবার সাথে কথা বলেছি। খুব স্বাভাবিক হঠাৎ করে যদি আমাদের ওপর ইংরেজিটা চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে হঠাৎ করে ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে চিন্তা ভাবনা করা এটা সত্যিই খুব ডিফিকাল্ট। কিন্তু তুমি যদি অল্প অল্প করেও শুরু করতে পারো না, তুমি দেখবে একদিন ঠিক রিচ করে যাবে, ঠিক আছে? একদিন তোমার মনে হবে খুব কষ্ট হচ্ছে, তুমি 2 দিন চিন্তা করো ইংলিশে, 7 দিন চিন্তা করে দেখো, ছোট ছোট কথা ইংলিশে চিন্তা করে দেখো, রাত্রিবেলা দেখবে 7 দিনের পরে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে নিজের কাছে। প্রথম শুরুটা করতে হবে, তুমি যদি শুরুটা করো দেখবে ঠিক একটা জায়গায় তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওকে, বলো, আর আমি কারোর যদি ম্যামকে প্রশ্ন থাকে বল। আমি এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ইংরেজি বিষয়ে ভয় পাওয়াটাই কিন্তু, ভয়টাই কিন্তু আসল শত্রু। ভয় যত পাবে জিনিসটাকে, ওটাকে ফরেন বা এলিয়েন মনে করবে, তখনই কিন্তু তোমাদের মধ্যে এই পারবো কি পারবো না সেই দ্বিধাটা চলে আসে। পারবো, এই কনফিডেন্সটা যদি রাখতে পারো না, অনেকখানি কাজ দেয় কিন্তু, অনেকখানি কনফিডেন্স। এবং এই কনফিডেন্সটা আসবে কোথা থেকে? প্র্যাকটিসের থেকে। তুমি প্র্যাকটিস না করলে তো কনফিডেন্স হতে আসবে না, নিজের মধ্যেই আসবে না। এগুলো ফেক করা না, এগুলো জোর করে কাউকে দেখানোর ব্যাপার না, নিজের মনের ব্যাপার, তাই না? তো কাজে এটার জন্য কিন্তু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো প্লিজ। আর কারোর মনে হচ্ছে কোনো রকম কোনো প্রশ্ন নেই? তো আজকের যে টোটাল ক্লাসটা, এই ক্লাসটা ইউটিউবে রেকর্ডিং আমি একটু বাদেই দিয়ে দেবো অনন্যা ম্যাডামের এই ক্লাসকে। আর অনন্যা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে স্টুডেন্টসদের অ্যাটেন্ড করার জন্য। এবং ওরা পরীক্ষা দেবে সবাই, 90% স্টুডেন্টস রবিবার দিন সেট পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন বা অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন এত বেশি পরিমাণে থাকে। হ্যাঁ, আমি আশা করছি যে আজকের পরে অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্নতে এত বেশি ওরা ঘাবড়াবে না, এবং একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে ওরা ঠিক মতো সবাই আনসার করবে। সুতরাং অনন্যাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইউটিউবের রেকর্ডিংটাও এবার স্টপ করছি, এবং বাকি সবাইকেও বলছি থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর তোমাদের সবার জন্য অসংখ্য শুভেচ্ছা। ভালো করে তো সবাই সেট পরীক্ষা দাও, এবং সেট পরীক্ষা দিয়ে প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করো, দেখবো যে কিরকম প্রশ্ন এসছে। অনন্যা ম্যাডামের তরফ থেকেও অসংখ্য শুভেচ্ছা, এবং আমার তরফ থেকেও। তোমরা সবাই ভালো করো এবং জীবনে অনেক উন্নতি করো, আমরা অবশ্যই সাথে থাকবো। ভিডিওটা তোমরা লাইক শেয়ার করে দিও এবং বিভিন্ন কমেন্টও করতে পারো। যদি এর পরে কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, ম্যাম তো ওটা ইউটিউবে দিয়ে দেবেন, তোমরা কিন্তু বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো, এগুলো নিয়ে আলোচনা করে বন্ধুদের কি ওপিনিয়ন সেগুলো কমেন্টে লিখতে বলো, এবং আমরা ট্রাই করব তোমাদেরকে আরো রিচ আউট করতে এবং তোমাদের সঙ্গে এগুলো নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা। সরাসরি অনন্যা ম্যাডামকে না পেলে ইউটিউবে নিচে কমেন্ট করবে যে হচ্ছে ম্যাম কোনো প্রশ্ন থাকলে, ম্যাম অবশ্যই সেগুলো সবগুলোর উত্তর দিয়ে দেবেন। এবং তোমাদের যদি কারোরও মনে হয় যে পার্সোনালি অনন্যা ম্যাডামের সাথে যোগাযোগ করবে, আমাকে বলবে, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ম্যামের, তোমরা ম্যামের সাথে যোগাযোগ করবে, কোনো প্রবলেম হবে না।
ঠিক আছে? এই বলে অনন্যা, থ্যাংক ইউ। আর বাকি সবাইকে রবিবারের এক্সামের জন্য অসম্ভব শুভেচ্ছা। ভালো করে এক্সাম দাও তোমরা। এই বলে আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। গুড Good নাইট night. ম্যাম।